আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা একটা ক্যাম্পেইন করছি এবং এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা স্ক্যাটার্ড ভাবে অনশর্ট ক্লাস করো এসএসসি পরীক্ষার আগ দিয়ে, হ্যাঁ, তো তাদের জন্য গুছানো ওয়েতে এবং বাংলাদেশের বেস্ট টিচারদের আন্ডারে আমরা অনশর্ট ক্লাস নিয়ে আসতেছি এবং একটা ক্লাসের মধ্যেই তোমার পুরো বই শেষ হয়ে যাবে। সো যারা স্ক্যাটার্ড ভাবে কখনো এই চ্যানেল থেকে এই ক্লাস, আরেকটা চ্যানেল থেকে আরেকটা ক্লাস, হ্যাঁ, এরকম কোনো দরকার নাই। শিখো ইউটিউব চ্যানেল থেকেই তোমরা সব ক্লাস পেয়ে যাবা। আমি কেমিস্ট্রি ক্লাস নিব, ফিজিক্স ক্লাস হয়তো বা আরও কেউ নিবে, ম্যাথ ক্লাস তোমরা পাবা এবং A to Z, জিরো টু বেসিক টু প্রো, মানে সব কিছু তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে এই ক্লাসগুলোতে। থিওরি, সিকিউ, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব কিছু শেষ করে দেওয়া হবে। সো এই ক্যাম্পেইনটা তোমরা যত বেশি বেশি শেয়ার করবা তত সবার উপকার হবে, দেশের উপকার হবে এবং বাংলাদেশের এডুকেশন ব্যবস্থার উন্নত হবে আরো। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস যেটা অনশট সেটা আজকে শুরু করছি এবং ক্লাসটা লেন্দি হবে অবশ্যই। হয়তো বা এটা 10 ঘন্টাও রিচ করতে পারে, কারণ হচ্ছে টোটাল তো 5টা বা 6টা চ্যাপ্টার আছে এখানে, তাই না? সো আমরা একটু দেখি আমাদের এই ক্লাসগুলোতে কি কি থাকবে। দেখো, ফুল সিলেবাস কমপ্লিট করা হবে এবং যাতে 100% কমন পাওয়া যায় বা তুমি 100% কোয়েশ্চেন অ্যাপ্রোচ করে আসতে পারো, এতটুকু বেসিক আমি তোমাকে দিব। হ্যাঁ, আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, আমি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো অবভিয়াসলি কেমিস্ট্রি আমার কি বলবো, পা থেকে মাথা পর্যন্ত আমি কেমিস্ট্রি নিয়ে ডিল করি আর কি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো কি কি পড়বো। সো আজকে যে ক্লাস, এখানে আমরা ফার্স্ট একদম 3rd চ্যাপ্টার থেকে শুরু করব, 4th, দেন 5th, দেন 6th, দেন 7th, দেন আমাদের হচ্ছে জৈব যৌগ। সো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে ক্লিয়ার করব। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি পড়বো, সিকিউ পড়বো, এমসিকিউ পড়বো, ছোট ছোট জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন তো পড়বই। সো এই যে এত এত অনশটের ভিড়ে আমাদের অনশটটা তোমার জীবনে অবশ্যই বেস্ট একটা অনশট হতে যাচ্ছে। খাতা কলম বের করো, সুন্দর করে নোট করতে হবে এবং প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করতে পারি। ওকে, একদম ঠিক আছে, চা কফি নিয়ে বসো পাশে, যাতে পুরো ক্লাসটা করে উঠতে পারো, অ্যাটলিস্ট অর্ধেক হইলেও করে উঠতে পারো। ওকে, সো প্রথমে আমাদের 3য় অধ্যায় পদার্থের গঠন। এসএসসি পরীক্ষাতে এখান থেকে কোশ্চিন আসে, হ্যাঁ আসে, এবং ইদানিং হচ্ছে বেগ বা ভর বেগ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বেশি বেশি আসতেছে, যেটা আমাদের সময় খুব একটা ছিল না। ওকে, তো আমার সময় মনে পড়ে যে আমি এসএসসিতে কেমিস্ট্রিতে 95 পেয়েছিলাম। হ্যাঁ, সো আমিও তোমাদেরকে ওইভাবে গাইডলাইন করবো যাতে তোমরা 100তে 100 পাইতে পারো এবং 100তে 100 পাওয়া পসিবল। ঠিক আছে, সো দেখো প্রথমেই চলে আসবে হচ্ছে পরমাণু ও অণু। পরমাণু ও অণু, তো মেনলি যেটা হচ্ছে যে ধরো একটা পদার্থ, একটা পদার্থ, হ্যাঁ ধরো যে কোনো একটা পদার্থ, এই পদার্থকে যদি তুমি ছোট 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 করে ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে অণু। দেন অণুকে যদি তুমি ছোট ছোট করে ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে পরমাণু। আর এই পরমাণুকে যদি তুমি ভাঙো তাহলে পরমাণুকে ভাঙলে জেনারেলি 2 রকমের কণিকা পাওয়া যায়, 3 রকমের কণা পাওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কি? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। তাহলে পদার্থকে ভাঙলে আমরা পাই অণু, অণুকে ভাঙলে আমরা পাই পরমাণু, আর পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে পাই স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই স্থায়ী কণিকা কি? সো জেনারেলি তোমাদের এই ক্লাস 9-10-এ এই দুইটা নিয়ে খুব একটা আলোচনা নাই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে, কেন্দ্রবিন্দু হবে স্থায়ী কণিকা। সো স্থায়ী কণিকা হচ্ছে আমাদের 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা জানো সবকিছুই, তোমরা সবকিছুই জানো। ইলেকট্রন যেটাকে আমরা প্রকাশ করব E- দিয়ে, দেন আমরা পাবো হচ্ছে প্রোটন, ঠিক আছে, যেটাকে আমরা P দিয়ে প্রকাশ করব, আরেকটা হবে হচ্ছে নিউট্রন, যেটাকে আমরা N দিয়ে প্রকাশ করব। সো এই হচ্ছে বিষয়, তাই না? যেমন আমি যদি তোমাকে বলি যে ভাই হচ্ছে এয়ার,
বায়ু বা বাতাস। এয়ারের মধ্যে কি কি আছে ভাই? এয়ারের মধ্যে আছে নাইট্রোজেন এবং আছে হচ্ছে অক্সিজেন। তো এইগুলো হচ্ছে ভাই পরমাণু। এটাকে যদি ভাঙো তাহলে পাবা এই যে অণু। এগুলো হচ্ছে ভাই অণু। মানে এভাবে দুইটা যেভাবে দেখতে পাচ্ছ N2 এভাবেই থাকলে এটা অণু। এভাবে যদি সিঙ্গেল অবস্থায় চলে আসছে এটাকে আমরা বলছি পরমাণু। দেন এগুলোকে ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলোকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন তোমার মনে হইতে পারে যে ভাই এই অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা এগুলো আবার কি, তাই না? সো কম্পোজিট কণিকার দুইটা নাম লিখতে পারো, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে গেলে শিখবা। একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে গিয়ে ডিউটেরন। ডিউটেরন, ঠিক আছে? এবং এখানে আরো অনেক কিছু আছে, পায়ন, মেসন, ঠিক আছে? এই টাইপের কণিকাগুলো এখানে আছে, যেটা তোমাদের খুব একটা লাগবে না। তো এই অণু এবং পরমাণু আমার কাছে মনে হয় যে এইখান থেকে তোমার ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো পরমাণুর সাংগঠনিক কণা, ওই যে আমি কি বললাম, পরমাণু কি কি কণা দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই না? তো আমি একটু কথা বলে দেই যে আমি আসলে কিভাবে একটু যদি আমি একটু ভাগ করে চার্ট করে দিই তোমাদেরকে, যে এখান থেকে তোমার কি কি জানা লাগবে, তো এটা দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার কি কি জানা লাগবে। তো চলো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, সো প্রথমে আমরা দেখব যে কার চার্জ কত, কার ভর কত, আর কাকে প্রকাশ করা হয় কিভাবে। ওকে, কার চার্জ কত, কার ভর কত এবং কাকে প্রকাশ করা হয় কিভাবে। চলো, সো প্রথমে আমরা দেখব হচ্ছে নাম, কণিকার নাম। তারপরে দেখব হচ্ছে কিভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপরে আমরা দেখব হচ্ছে ভর, ভরটা আমরা দেখব কেজি এককে। আর আমরা দেখব হচ্ছে চার্জ, চার্জ দেখব আমরা কুলম্ব এককে, কুলম্ব, ঠিক আছে? এই সি মানে কি? সি মানে হচ্ছে ভাইয়া চার্জের একক কুলম্ব। তোমরা স্থির তড়িৎ পড়েছো কিনা ফিজিক্সে আমি জানি না, যদি পড়ে থাকো তাহলে জানতে পারবে। এবং আরেকটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ। তো প্রথমে থাকবে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন যেটাকে আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করি। তারপরে থাকে হচ্ছে প্রোটন, প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তারপরে থাকে হচ্ছে নিউট্রন, তাই না? তারপরে হচ্ছে নিউট্রন, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ই দিয়েও প্রকাশ করা হয়, উপরে মাইনাসটা না দিলেও হয়, বাট আমি মাইনাস দেই আর কি। ভর, তো ভরটা মনে রাখবা, এটার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটার ভর হচ্ছে, প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি। আর -24 হইলে গ্রাম হয়, ওইটা -28 হইলে গ্রাম। ওকে, আর এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি। তো দেখো এই প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু অলমোস্ট কাছাকাছি, ক্লোজ, বাট ইলেকট্রনের ভরটা কিন্তু অনেক কম। তুমি যদি এক কাজ করো যে মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই, আচ্ছা, মাস অফ প্রোটন ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন, এটা যদি তুমি ভাগ করো 1.673 ইন্টু 10⁻27 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31, এটা ভাগ করলে তুমি অলমোস্ট 1837 এরকম পাবা। তার মানে প্রোটনের ভর হচ্ছে ভাই ইলেকট্রনের ভরের 1837 গুণ, অলমোস্ট 1836 হইতে পারে, কিছু কিছু বইয়ে 1840 দেওয়া আছে। তো ভাগ করে যেটা পাবা সেটা। তাও একটা কথা আমি সবসময় বলি, যে তোমাদের একটা কিউরিওসিটি জাগার কথা, যে ভাই ইলেকট্রনই কেন সবসময় চলাচল করে, প্রোটনরে কেন কখনো চলাচল করতে দেখি না? তো তোমরা অনেকে উত্তর বলে যে ভাই এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো আসলে তোমরা যেভাবে ভাবো যে নিউক্লিয়াস একটা দেওয়াল দিয়ে ঘেরা, এরকমটা কিন্তু না। দেওয়াল দিয়ে ঘেরা থাকে না, আটকানো থাকে না, ঠিক আছে? তো আসলে যেটা হয়, ইলেকট্রনের ভর দেখো অনেক কম, প্রোটনের ভরের থেকে 1837 গুণ কম। মানে ইলেকট্রন প্রোটনের থেকে 1837 গুণ হালকা, যে কারণে ও আসলে মুভমেন্টটা ইজিলি করতে পারবে। খুবই অবভিয়াস যে হালকা সে বেশি মুভমেন্ট করতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম ভর। এরপরে আমরা দেখবো হচ্ছে চার্জ। তো ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে? প্রোটন, আচ্ছা, এটা এটা মনে রাখবা, এটা হচ্ছে মাইনাস,
ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ কিন্তু সেম সেম, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে। ওকে, আর প্রোটনের চার্জটা হচ্ছে +1.66 ইন্টু 10⁻⁻19 কুলম, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ মানে 0। তো এই হচ্ছে প্রকৃত চার্জ, মানে চার্জটা এরকম। কথা হচ্ছে আপেক্ষিক চার্জ কি? তা আপেক্ষিক চার্জ হচ্ছে আসলে মানে তুমি একটা রেফারেন্স যদি ধরো, কি রেফারেন্স, যে ভাই এটাকে যদি তুমি 1 ধরো, যে এটা হচ্ছে 1, তাহলে এটা কত হবে ভাই? এটা হবে হচ্ছে -1, আর এটা তো 0 তো 0। মানে ভাই বুঝলাম না আপেক্ষিক চার্জটা এরকম কেমনে হইলো। কথার কথা ধরো যে তোমার কাছে আছে 5 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 10 টাকা। তো তোমাকে যদি আমি রেফারেন্স ধরি 1, তাহলে তোমার বন্ধুকে আমার বলতে হবে 2, কারণ তোমার এটার সাথে এটা দ্বিগুণ, তো এটার সাথে এটা দ্বিগুণ, 2 গুণ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রেফারেন্স ধরা, বুঝলা? এটা হচ্ছে রেফারেন্স ধরা। তোমাকে যদি আমি 1 বলি তাহলে ওকে 2 বলতে হবে। ধরো এখানে যদি কেউ থাকে 15, তাহলে তোমাকে 1 যেহেতু রেফারেন্স ধরেছি, তাহলে এর রেফারেন্স ভ্যালুটা হবে 3, আপেক্ষিক ভ্যালু। মানে তোমার মানে তুমি যদি 5 হও তাহলে ও 15, তাহলে তোমাকে 1 বললে আপেক্ষিকভাবে ও হয়ে যাবে 3। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আপেক্ষিক চার্জ। সো এই চার্টটা মনে রাখবা একটু তোমরা, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের। সো এবার কথা হচ্ছে যে আসলে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আছে বা প্রোটন আছে বা নিউট্রন আছে, এগুলো আমরা জানলাম কোথা থেকে? ঠিক আছে, তো বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে এগুলো সময়ে সময়ে এটা নিয়ে ডিসকাস করেছে, আলোচনা করেছে। হ্যাঁ, হ্যাঁ, যে এটার মধ্যে কি থাকতে পারে। ছোটবেলায় তোমাদের একটা খুব শখ থাকে না? যেমন আমার ছোটবেলায় একটা খুব ভালো শখ ছিল। আমি ভাবতাম যে হচ্ছে এই যে এরোপ্লেন গুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ও যদি কখনো মাটিতে পড়তো, হ্যাঁ, তাহলে তো খুব ভালো হইতো। তাহলে আমার এই আমার বাড়ির পাশে পড়তো, আমি যে হচ্ছে ওর যে পার্টস গুলো আছে, যন্ত্রপাতি গুলো আছে, ওগুলো চুরি করে নিয়ে চলে আসতাম, দিয়ে খেলতাম এগুলা নিয়ে, বা ওর মধ্যে কি আছে এটা আমার জানতে ইচ্ছা করতো। তো এই যে কি আছে এই জানার যে একটা আগ্রহ, তো মানুষের এগুলো থেকে কিন্তু সবকিছু আবিষ্কার করে থাকে। একটা পরমাণুর মধ্যে কি কি আছে এটা জানার আগ্রহ মানুষের অনেক আগে থেকে ছিল। সেটা জে জে থমসন বলো, অ্যারিস্টটল বলো, বা যে কোনো, সেটা তোমার হচ্ছে স্যার আহ, জন ডাল্টন বলো, নিলস বোর বলো, সবাই এটা নিয়ে কাজ করেছে। তো আমরা আসলে শুরু করি হচ্ছে ইয়া থেকে, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। আসলে রাদারফোর্ড এবং বোর হচ্ছে ওনাদের সম্পর্ক হচ্ছে টিচার এবং স্টুডেন্ট। ঠিক আছে, তো চলো আমরা দেখি আসলে রাদারফোর্ড আসলে যেটা করেছিল। হ্যাঁ, যে ততদিনে কিন্তু হচ্ছে তোমার ইয়া আবিষ্কার, মানে জে জে থমসন যেটা করেছিল পাম্প পুডিং মডেল। ঠিক আছে, আবার উনি 1897 সালে উনি অলরেডি ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছিল। 1897 অলরেডি ইলেকট্রন আবিষ্কার হয়ে গিয়েছিল। কে করেছিল? জে জে থমসন। ঠিক আছে, জাভেদ জিমি না, জাভেদ জিমি ভাই না, জে জে থমসন। ঠিক আছে, জে জে থমসন। তো এই যে রাদারফোর্ডের যেটা আসলো, রাদারফোর্ডেরটা আসলো হচ্ছে 1911 সালে। ঠিক আছে, এবং 1911 সালে আবিষ্কার হয় হচ্ছে নিউক্লিয়াস। রাদারফোর্ডের এই পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, কি নাম? রাদারফোর্ড, রাদারফোর্ড। এবং এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার, সরি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটা হয়। এবং এখানে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। তারপরে আসে হচ্ছে 1913 সালে রাদারফোর্ডের স্টুডেন্ট বোর, তাই না? বোর, এবং বোর এসে কি করে ভাই? বর্ণালী আবিষ্কার করে। মানে বর্ণালী নিয়ে কথাবার্তা হয়, তাই না? বর্ণালী নিয়ে কথাবার্তা হয়। সো এই আর কি, এরপরে আরো অনেক আসতে থাকে, বাট এগুলো নিয়ে আমরা কথা বলবো না। তোমাদের আসলে এই দুইটা জানলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটাই তোমরা আসলে পড়বা। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। সো এগুলো তোমাদেরকে অনেক সময় কোশ্চিনে দেয় যে কোনটার সীমাবদ্ধতা কিরকম, কোনটার উপকারিতা, মানে কোনটা কিভাবে ইম্প্যাক্ট রেখেছে। তো চলো আমরা আসলে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে শুরু করি। ঠিক আছে, তা আমরা এখন পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেল। সো রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিল, তো ওই পরীক্ষার উপাদান কি কি ছিল সেটা আমরা আগে একটু জানার চেষ্টা করব, যে এই পরীক্ষায় আসলে উপাদান কি কি ছিল। ঠিক আছে, তো চলো দেখি একটু লিখো তো উপাদান। এই পরীক্ষার যে উপাদান,
তো 1 নাম্বার উপাদান এখানে ছিল হচ্ছে গোল্ড প্লেট। গোল্ড প্লেট খুবই পাতলা, খুবই পুরু, ঠিক আছে, খুবই চিকন একটা স্বর্ণপাত। তুমি ভাবতে পারো, হাই রে, এত বড় লোক মানুষ স্বর্ণপাত দিয়ে পরীক্ষা করে, এত প্যারা নেওয়ার কি দরকার ছিল? ওই পাতটা দিয়ে বেচে টেচে খাই ফেলতে গা। হ্যাঁ, আমার কাছে স্বর্ণের পাত থাকলে কিসের এক্সপেরিমেন্ট? ওইটা আগে যাই আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করতাম। এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এ ভাবতেছে অনেকে এখনো, ভাবতেই পারো তুমি, নো টেনশন। আমার কাছে স্বর্ণ থাকলে আমি এসব কি পড়াইতাম তোমাকে বলো? স্বর্ণ বেচাই না বড় লোক হয়েছেন। তো গোল্ড প্লেট ছিল ওনার কাছে, ঠিক আছে, ঠিক আছে, স্বর্ণপাত, এইউ হচ্ছে গোল্ড, ওকে ওকে। তারপরে হচ্ছে আলফা পার্টিকেল, নট আলফা রে, আলফা পার্টিকেল, আলফা কণা। আলফা কণা কি সেটা আমি পরে বলছি। 3 নাম্বার হচ্ছে কি বলো দেখি, লেড ব্লক, ঠিক আছে, লেড ব্লক ছিল। 4 নাম্বার ছিল হচ্ছে জিঙ্ক সালফাইডের, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। লিখো, সুন্দর করে লিখো, আবরণযুক্ত পর্দা। এবং একটা তেজস্ক্রিয় মৌল ছিল। তো এই জিনিসগুলো ওনার উপাদান ছিল, গোল্ড প্লেট, আলফা পার্টিকেল, লেড ব্লক, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, ঠিক আছে। তো চলো তাহলে আমরা একটু দেখি আসলে এখানে কি হয়েছিল, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হয়েছিল, উনি একটা স্বর্ণের পাত নিয়েছিল, বুঝলা ভাই, একটা স্বর্ণের পাত নিয়েছিল, এবং এখানে একটা উনি লেড ব্লক নিয়েছিল, এবং রেড ব্লকের মধ্যে, রেড ব্লক না লেড ব্লক, এর মধ্যে একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ মেটাল ধরা হয় যে এখানে রেডিয়াম নেওয়া হয়েছিল বা ইউরেনিয়াম টাইপের কিছু নেওয়া হয়েছিল। এবং এরপরে যেটা করা হয়, একটা পর্দা নেওয়া হয়। কি নেওয়া হয় ভাই? একটা পর্দা নেওয়া হয়, ঠিক আছে। এবং এই পর্দার গায়ে কি দেওয়া হয়? জিঙ্ক সালফাইডের আবরণ। কি দেওয়া হয়? জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়। এটা কি ভাই? এটা হচ্ছে জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা। জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা এখানে নেওয়া হয়। এরপরে কি ভাই? এরপরে যে জিনিসটা হইল যে এখান থেকে না কি হইলো, আলফা কণা বিচ্ছুরিত হওয়া শুরু করলো। কি ভাই? আলফা কণা, অনেক আলফা কণা বিচ্ছুরিত হওয়া শুরু করলো, ঠিক আছে, অনেক আলফা কণা এখানে বিচ্ছুরিত হওয়া শুরু হইলো। তো আলফা কণাগুলো কিভাবে যাচ্ছিল ভাই? ধরো কিছু আলফা কণা এভাবে 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 আলফা কণাগুলো যাচ্ছিল, বুঝলা? অনেক আলফা কণা, অসংখ্য আলফা কণা, অসংখ্য আলফা কণা এভাবে যাচ্ছিল। তো এভাবে যাওয়ার পরে আসলে যেটা দেখা গেল, কি কি দেখা গেল সেটা একটু দেখবা। অবজারভেশন, দেখা গেল যে বেশিরভাগ আলফা কণাই এটা ভেদ করে এইদিকে চলে যায়, ভেদ করে চলে যে এখানে একটা আলোর ঝলকানি তৈরি করে। কি তৈরি করে ভাই? প্রতিপ্রভা, প্রতিপ্রভা। তুমি বলতে পারো ভাই প্রতিপ্রভা কি? আরে প্রতিপ্রভা হচ্ছে ছোটবেলায় একটা আমরা খেলতাম যে ওই যে ফ্লোরেসেন্ট টাইপের জিনিস নিয়ে, হ্যাঁ, ওই যে টিকটিকি থাকতো সবুজ কালারের, এটা দিনের আলোতে রেখে দিলে, ঠিক আছে, রাতের বেলা এটা লাইট ছাড়াই জ্বলতো। ওই রকম, মানে প্রথমে আলো শোষণ করে, তারপরে আলো বিকিরণ করে। এভাবে যে দুম করে এখানে যখন আঘাত লাগে জিঙ্ক সালফাইডের, হ্যাঁ, তখন ওটা কি করে? আলোটা শোষণ করে, কিছুক্ষণ পরে আবার বিকিরণ করে, প্রতিপ্রভা তৈরি করে। এটাই হচ্ছে প্রতিপ্রভা। তখন আমরা বুঝি আসলে যে হ্যাঁ, এখানে আলোটা এসে আঘাত করেছিল, তার কারণে একটু পরে এখানে লাইটটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, দেখা গেল কিছু পরিমাণ রশ্মি, কিছু পরিমাণ রশ্মি যেই পথে, মানে এদিক থেকে বেঁকে যাওয়া শুরু করলো, এদিকে বেঁকে যাওয়া শুরু করলো, ঠিক আছে, এটা বেঁকে যাওয়া শুরু করলো, এবং যত কাছে যাচ্ছে তত জোরে বাঁকা শুরু করছে, যত মাঝামাঝি আসছে তত বেশি বাঁকা শুরু করতেছে, ঠিক আছে।
আর এই সাইডের গুলো তো আবার পার হয়ে যাচ্ছে, সেম ভাবে পার হয়ে যাচ্ছে, এগুলো তো সেম ভাবে পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেম ভাবে পার হচ্ছে, প্রতিপ্রভা তৈরি করছে, প্রতিপ্রভা তৈরি করছে। এবং কিছু রশ্মি যেগুলো মাঝামাঝির দিকে যাচ্ছে সেগুলো আসলে এই জায়গাগুলোতে প্রতিপ্রভা তৈরি করছে, মানে বেঁকে যাচ্ছে তাদের পথ থেকে। এবং প্রায় 20,000-এর মধ্যে, কয়টার মধ্যে, প্রায় 20,000-এর মধ্যে একটা রশ্মি যে পথে যাচ্ছিল সেই পথে ব্যাক আসে, যে পথে যাচ্ছিল সেই পথে ব্যাক আসে। তো এই ছিল হচ্ছে ওভারঅল অবজারভেশন। তাহলে অবজারভেশন গুলো কি কি ভাই, একটু যদি আমরা এখন একটু লেখার চেষ্টা করি যে আসলে অবজারভেশন কি কি, লিখো। হ্যাঁ, অবজারভেশন, এখানে অবজারভেশন ছিল মূলত তিনটা। এক নাম্বার অবজারভেশন হচ্ছে বেশিরভাগ, প্রায় 99% কণা কি স্বর্ণপাত ভেদ করে, স্বর্ণপাত ভেদ করে চলে যায় বা পর্দায় আঘাত করে। ওকে, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অল্প পরিমাণ রশ্মি, অল্প পরিমাণ আলফা কণা কি করে, রাস্তা বেঁকে যায়, এই যে অল্প পরিমাণ রাস্তা বেঁকে যায়। এবং 3 নাম্বার হচ্ছে প্রায় 20,000 বা কোনো কোনো বইয়ে 10,000-এর কথা বলা থাকে, প্রায় 20,000 এর মধ্যে একটি রশ্মি যে পথে যায়, যে পথে যায় সে পথে ফিরে আসে, সে পথেই ফিরে আসে। এই তিনটা হচ্ছে ভাই তোমার অবজারভেশন, যে বেশিরভাগ মানে 99% রশ্মি স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অল্প পরিমাণ আলফা কণা রাস্তাটা পরিবর্তন করে, আর প্রায় 20,000-এর মধ্যে একটা রশ্মি যে পথে যায় সে পথে ফেরত আসে। এখন ভাই অবজারভেশন যখন রাদারফোর্ড করে ফেললো, এবার তাকে সিদ্ধান্ত নিতে হবে। কি নিতে হবে ভাই? সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে তো তুমি অবজার্ভ করবা, তারপরে সিদ্ধান্ত নিবা না যে ওই ছেলেটার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, আগে ওই ছেলেটাকে আমি কয়েকদিন দেখি যে ও ভালো কিনা, হ্যাঁ, ও একটু মাঝে মধ্যে লাল পানি খায় কিনা, নেশা পানি করে কিনা, ঠিক আছে, হ্যাঁ, ও পড়াশোনা করে কিনা, হ্যাঁ, বা কোনো বদ অভ্যাস আছে কিনা, কোথায় যায়, অন্য কাদের সাথে মেশে, এটা একটু জানতে হবে। তো এটা হচ্ছে অবজারভেশন, তুমি অবজারভেশন করবা, তারপরে সিদ্ধান্ত নিবা যে ঠিক আছে ও তো নেশা পানি করে, তাহলে ওর সাথে আমি মিশবো না। হুম, ওর তো মানে বেশ বড় লোক, প্রত্যেকদিন টিফিন আনে, ক্লাসে বিরিয়ানি আনে, না না ওর সাথে আমার বন্ধুত্ব করতেই হবে। তাহলে ক্লাসে প্রত্যেকদিন একটু বিরিয়ানির ভাগ পাওয়া যাবে। তো রাদারফোর্ড যখন এই অবজারভেশন গুলো করলো, তখন ওনার এখন কিছু সিদ্ধান্ত নেওয়ার পালা আসলো যে আমাকে এবার কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো উনি কিছু সিদ্ধান্ত নিল, তো এই সিদ্ধান্তগুলো এবার আমরা লিখে ফেলি, ঠিক আছে। চলো এবার হচ্ছে সিদ্ধান্ত বা ডিসিশন। তো ফার্স্ট যে সিদ্ধান্তটা হলো, ফার্স্ট অবজারভেশনের ভিত্তিতে প্রথম সিদ্ধান্তটা হলো যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, কারণ বেশিরভাগ রশ্মি মানে আলফা কণায় ভেদ করে চলে যাচ্ছে, তার মানে বেশিরভাগ অঞ্চলই ফাঁকা, তাই না? তাহলে প্রথম সিদ্ধান্তটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। কিভাবে বুঝলাম? প্রথম অবজারভেশন থেকে বুঝলাম। সেকেন্ড অবজারভেশন থেকে সেকেন্ড যে সিদ্ধান্ত, যে অল্প পরিমাণ রশ্মি মানে আলফা কণা বেঁকে যাচ্ছে। আচ্ছা, আলফা কণা জিনিসটা, যেটা আলফা কণা, সেই জিনিসটা কি? ঠিক আছে, এটা আগে আমরা একটু দেখি। তো আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+, হিলিয়াম 2+। তো ভাই আলফা কণার তো এমনিতেই ধনাত্মক চার্জ আছে, এমনিতে ধনাত্মক চার্জ, এটা আগে থেকে জানা ছিল রাদারফোর্ডের যে আলফা কণা নিজেই ধনাত্মক। তো কোথাও যদি ধনাত্মককে কেউ দূরে সরিয়ে দেয়, এই যে মনে করো এটা একটা কিছু ধনাত্মক এদিকে আসছে, এখন ওকে ওদিকে সরাই দিল যে যা আমার কাছে আসবি না, দূরে সরাই দিচ্ছে, ওকে দূরে সরাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে
যখন এরা দুজনকে দূরে সরাই দিচ্ছে তাহলে কি বুঝতে হবে, দুইজন সমচার্জ ধর্মী, তাই না? সমচার্জ ধর্মী একজন আরেকজনকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ একজন আরেকজনকে আকর্ষণ করে। যেহেতু পজিটিভ চার্জকে দূরে সরাই দিচ্ছে তাহলে মাঝেও পজিটিভ কিছু আছে যে কারণে দূরে সরাই দিচ্ছে। খুবই সিম্পল কথা, পজিটিভ চার্জকে রাস্তা বাঁকায় দিচ্ছে, তার মানে মাঝেও পজিটিভ আছে। তাহলে দ্বিতীয় কথা হলো যে পরমাণুর মাঝে কি ধনাত্মক ধর্মী চার্জ বিদ্যমান। এবার 3 নম্বর কথাটা হচ্ছে যে ধনাত্মক ধর্মী চার্জ বিদ্যমান যে আছে এটা কতটুকু জায়গা জুড়ে আছে। তখন দেখা গেল যে এই বান্দাটা যাইতে যাইতে একদম পুরো পজিটিভের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, তখন একদম এই পথে যে এই পথে আবার ফিরে চলে যাচ্ছে 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 দুম করে আবার ফিরে চলে আসলো, ঠিক আছে, মানে সরাসরি। তো তাহলে দেখো ভাই, এতগুলো কণার মধ্যে মানে 20,000টার মধ্যে একটার সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই পজিটিভ চার্জের, তাহলে এই পজিটিভ চার্জটা নিশ্চয় ছোট্ট একটা অঞ্চল জুড়ে আছে, খুবই ক্ষুদ্র একটা অঞ্চল জুড়ে আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, যে পরমাণুর মাঝে যে ধনাত্মক ধর্মী চার্জটা আছে এটা খুবই নগণ্য জায়গা জুড়ে আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে আছে, পরমাণুর কেন্দ্রে, হ্যাঁ, খুবই নগণ্য আয়তন জুড়ে এই ধনাত্মক চার্জ বিদ্যমান। ঠিক আছে, এবং এই যে অতি নগণ্য যে জায়গা এটার নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এটি হলো নিউক্লিয়াস। বোঝা গেল? তো এই হচ্ছে এক পেজে তোমার পুরো রাদারফোর্ড মডেলের সামারি। প্রথমে পরীক্ষা করলো, অবজারভেশন করলো, তারপরে সিদ্ধান্ত নিল। বেশিরভাগ স্থানই ফাঁকা, ঠিক আছে, মাঝে ধনাত্মক ধর্মী চার্জ আছে, কেন্দ্রে খুবই নগণ্য আয়তন জুড়ে ধনাত্মক চার্জ বিদ্যমান, এটাই হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। ঠিক আছে, এখন আরো কিছু কথা চলে আসবে। কি কি কথা আসবে ভাই বলো দেখি? আরো কিছু কথা এখানে চলে আসবে, যেমন যেমন হচ্ছে, চলো আমরা দেখি। আরো কিছু কথা আসলো। 3 নাম্বার কথা পর্যন্ত তো আমরা ছিলাম। 4 নাম্বার কথাটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জ রয়েছে, চার্জ আছে, পরমাণুর বাইরে মানে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাহিরে ততগুলোই কি ঋণাত্মক চার্জ রয়েছে, ঋণাত্মক চার্জ বিদ্যমান। বুঝলা? মানে মেন কথাটা হচ্ছে এরকম যে তোমার এই যে একটা পরমাণু যদি এরকম হয়, পরমাণুর মধ্যে কি আছে? পরমাণুর মধ্যে আছে মনে করো দুইটা ধনাত্মক চার্জ, তাহলে বাইরেও থাকবে দুইটা ঋণাত্মক চার্জ। এখানে যদি 2+ থাকে এখানে থাকবে 2-, এখানে যদি 3+ থাকে এখানে থাকবে 3-। বোঝা গেল? তো ধনাত্মক চার্জ মানে নিশ্চয়ই প্রোটন, যতগুলো প্রোটন থাকবে বাইরে ঠিক ততগুলো ইলেকট্রনই থাকবে। এটা গেল একটা কথা। আরেকটা কথা উনি বলল, যে কথাটা দিয়ে মানে আর কি বেশি সমস্যা হলো, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘোরে, ইলেকট্রনগুলো হচ্ছে কি বলছে যে গ্রহ, ঠিক আছে, এই যে সূর্যকে কেন্দ্র করে উনি বলল, ঠিক আছে, এখানে অন্য কোনো শেপ আছে? আছে। তো উনি যেটা বলল যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘুরে
ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘুরে, ঠিক আছে, মনে করো এটা একটা গ্রহ, ঠিক আছে, এইটা একটা গ্রহ, এইখানে একটা গ্রহ। তো সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে, ঠিক আছে, সূর্যটাকে একটু সেন্টারে নিয়ে ফেলি আমি, ওকে। সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেভাবে আবর্তন করে, অন্য গ্রহগুলো যেভাবে আবর্তন করে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এভাবে আবর্তন করে। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে আবর্তন করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও ঠিক সেইভাবে কি করে, আবর্তন করে। ওকে, বোঝা গেল কি? বলো বোঝা গেছে কিনা? আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে হইল। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখে নাও। ঠিক আছে, সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা করে ইলেকট্রনের ঘূর্ণন ব্যাখ্যা করা, ঘূর্ণন ব্যাখ্যা করা। 5 নাম্বার কথাটা উনি যেটা বলল সেটা হচ্ছে, ভাইয়া কি ভাইয়া, যে এই যে এরা যে ঘুরতেছে, ঠিক আছে, তো গ্রহগুলোর মধ্যে কি থাকে জানো? আকর্ষণ বল থাকে। ঠিক আছে, গ্রহগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে, মহাকর্ষ বল। পড়ছো না তোমরা যে F ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম পড়ছো না? পড়ছো। তো এই গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ একটা বল থাকে, আবার গ্রহগুলোর একটা কেন্দ্র বিমুখী বল থাকে, এফ কি, সিপি। ঠিক আছে, কেন্দ্র বা সিএফ বলতে পারো, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল, একই আর কি, মানে মানে ভ্যালুটা সেম আসে। কেন্দ্র বিমুখী বল, ওকে, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। তো এই কেন্দ্র বিমুখী বল আর এই যে তোমার যে আকর্ষণ বল এফ জি, এই দুইটা যেমন সমান হয়, সমান হওয়ার কারণে কেউ কারো থেকে ছিটকে যায় না। এইদিকে যে বলে আকর্ষণ করে ওই দিকে আবার বের হয়ে যাইতে চায়। তো এদিকে একজন টানতেছে, এদিকে একজন টানতেছে, দুইটা যদি সমান হয় তাহলে তো ও ছিটকে যাবে না, ঘুরতেই থাকবে। এই জিনিসটা এখানে হয় বলে যেমন গ্রহগুলো ঘুরতে পারে, ঠিক এমনটাই এখানে তুলনা করে যে এই যে চার্জগুলো ঘুরতেছে এদের মধ্যে যে আকর্ষণ বল এবং এদের যে কেন্দ্র বিমুখী বল দুইটা সমান, যে কারণে ইলেকট্রনটা ঘুরতে পারে। ঠিক আছে, এই যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে কিনা, করবে, এদিকে একটা আকর্ষণ করবে, আর এ যেহেতু বের হয়ে যাইতে চাচ্ছে, এটা হচ্ছে এফ ইলেকট্রোস্ট্যাটিক, কারণ এখানে কোনো গ্র্যাভিটেশনাল কাজ করবে না, চার্জের মধ্যে কুলম্ব বল কাজ করবে, আর এফ সিপি, এই দুইটা সমান হবে। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এফ সিপি, যার কারণে ইলেকট্রনগুলো ঘুরতে পারে, এই কথাটা উনি বলেছিল। ওকে, সাবাস। তারপরে উনি আরো কি বলেছিল, যে ভিতরে যতগুলো প্রোটন, ভিতরে যতগুলো প্রোটন পজিটিভ চার্জ, বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন চার্জ। তার মানে পরমাণু ওভারঅল চার্জ নিরপেক্ষ, পরমাণু সমগ্রভাবে চার্জ নিরপেক্ষ। কারণ কি? কারণ হচ্ছে ধরো একটা কথার কথা যে ভিতরে দুইটা প্রোটন, বাইরে দুইটা, ভিতরে দুইটা প্লাস, বাইরে দুইটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে ওভারঅল তো চার্জ নিরপেক্ষ হয়ে গেল। ওভারঅল কি কোনো চার্জ থাকছে? থাকছে না। সো আসলে রাদারফোর্ড ওভারঅল এই কথাগুলোই বলেছিল, এর বাইরে আর উনি কোনো কথা বলে নাই। ঠিক আছে, সো রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো কি কি সেটা আমরা একটু দেখি এবার। সীমাবদ্ধতা, প্রথম সীমাবদ্ধতা হলো সৌরজগতের সাথে তুলনা করা। সৌরজগতের সাথে তুলনা করা, যেখানে গ্রহের কোনো চার্জ নাই, গ্রহের কোনো চার্জ থাকে না।
কিন্তু ইলেকট্রন প্রোটনের চার্জ থাকে। এখন দেখো গ্রহের সাথে তুলনা করলো, বাট গ্রহের তো কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই রে বাবা। বাট আমি যখন আমার পরমাণু মডেল দেখছি, পরমাণুতে তো মাঝে একরকম চার্জ, বাইরে আর এক রকম চার্জ। তাহলে আমি কিভাবে এইটা এটার সাথে এটাকে তুলনা করতে পারি? এরও চার্জ নাই, এরও চার্জ নাই, বাট এখানে এর চার্জ আছে, ওর চার্জ আছে। তাহলে এইটার সাথে এইটার তুলনা করাটা আমার, মানে আমার না, রাদারফোর্ডের ঠিক হয় নাই, এমনটাই দাবি তোলা হইল সীমাবদ্ধতাতে। ওকে, দ্বিতীয় যে কথাটা তোলা হইল সেটা হচ্ছে এখানে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বর্ণালী क्या चीज है? হ্যাঁ, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তো বর্ণালীটা বোরের মডেল যখন পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো যে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না বলতে এখানে কি বোঝানো হলো। 3 নাম্বার সব থেকে বড় যে ব্যাকল্যাশটা রাদারফোর্ড খাইলো, সেটা মানে রাদারফোর্ডকে পুরো ধসাই দিল হচ্ছে ম্যাক্সওয়েল। রাদারফোর্ড রে পুরো ধসাই দিল কে? ম্যাক্সওয়েল। এবং তোমার সীমাবদ্ধতাতে এই ম্যাক্সওয়েলের এই কথাটা থাকতেই হবে। ম্যাক্সওয়েল বলতেছে কি যে ভাই দেখেন, একটা পজিটিভ চার্জ যদি এখানে থাকে আর একটা নেগেটিভ চার্জ যদি একে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে, তো আমরা অ্যাজিউম করতেছি কি যে এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে এই নেগেটিভ চার্জটা এইভাবে হয়তো ঘুরতে থাকবে, তাই না? এটাই তো মনে হইতেছে। বাট ম্যাক্সওয়েল বলল যে এরকমটা হবে না। আপনি যদি একটা পজিটিভ চার্জ থাকে আর একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে ও কখনোই এভাবে ঘুরবে না, কারণ ভাই ওর প্রতি তো একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের জন্য এটা আস্তে আস্তে কাছের দিকে চলে আসবে, এই পজিটিভের কাছে আস্তে 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 একটা সময় এখানে এসে পতিত হবে। এভাবে যখন পতিত হচ্ছে, পতিত যদি হয়ে যায়, মডেল থাকলো আর পজিটিভ নেগেটিভ এভাবে গোল 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 ঘুরতেছিল, তাহলে না মডেল হইলো। এখন কি হইলে কিছুক্ষণ পরে এসে এমনি লেগে গেল, তাহলে এটা কি আর মডেল রে বাবা? এটা তো আর মডেল হইলো না, ইলেকট্রন এসে প্রোটনের মধ্যে পড়ে গেল। তো পুরো মডেলটাই এখানে ধ্বংস হয়ে যাচ্ছে ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী, ঠিক আছে? সো ম্যাক্সওয়েল এই কথাটা বলল যে কোনো পজিটিভ চার্জকে কেন্দ্র করে যদি একটা ঋণাত্মক চার্জ ঘুরে মুক্তভাবে, তাহলে ও আস্তে আস্তে তার কক্ষপথ ছোট করতে 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 এসে পড়ে যাবে এবং রাদারফোর্ডের পুরো মডেলটি কি হয়ে যাবে, মানে আর কোনো স্টেবল অবস্থায় থাকছে না, অকার্যকর হয়ে যাচ্ছে। সো এইটা ঠিক করাটা খুবই জরুরি ছিল এবং উনার এই জিনিসটা এসে ঠিক করলো উনারই স্টুডেন্ট কে বলো? বোর। এবং তোমরা একটা ইয়া দেখছো কিনা, মিম দেখছো কিনা, যে রাদারফোর্ডের ল্যাবে বসেই বোর যখন কি করে, রাদারফোর্ডের ভুল জিনিসটা ঠিক করে দেয়, তারপরে কি গান বাজে, হ্যাঁ হ্যাঁ, অসাল লুসাফ সাফ সাফারি কি জানি এরকম একটা গান আছে না, তব তব তবানি, তাই না? ওই গানটা বাজতে থাকে। দেখছো না এই মিমটা তোমরা? তো এই হচ্ছে বিষয় আর কি, যে রাদারফোর্ডের যে ভুলগুলো অন্যরা ধরলো, রাদারফোর্ডের স্টুডেন্ট বোর তখন এটাকে ঠিকঠাক করার জন্য উঠে পড়ে লাগলো এবং একই ল্যাবে, ঠিক আছে, একই ল্যাবে ওনারা উঠে পড়ে লাগলো। তো দেখা গেল যে বোর অনেকগুলো জিনিস ঠিক করে দিল। আমরা বোরের মডেলের স্বীকার্যগুলো আগে দেখব। বোরের মডেল টোটাল 3টা স্বীকার্য আছে, ঠিক আছে? কয়টা স্বীকার্য? বোরের মডেলের 3টি স্বীকার্য, ঠিক আছে? এই 3টা স্বীকার্য আমরা এখন দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব 1 নাম্বার স্বীকার্য, ঠিক আছে? তারপরে আমরা দেখব 2 নাম্বার স্বীকার্য এবং তারপরে আমরা দেখব 3 নাম্বার স্বীকার্য। তো ফার্স্ট যে স্বীকার্যটা এখানে কে দিয়েছিল বলো তো ভাই? বোর দিয়েছিল। ওই যে ম্যাক্সওয়েল তো বলে দিল রে ভাই, যে ম্যাক্সওয়েল বলে দিল যে এমনি ঘুরতে 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 এমনি ঘুরতে 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 সে পড়ে যাবে। তখন বোর বল মুরব্বি হবে না, এটা কি হবে? একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যখন থাকবে তখন তার শক্তি হবে নির্দিষ্ট, সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, ঠিক আছে? মানে রাদারফোর্ড মানে বোর কি বললো শোনো, বোর বলল যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো
কতগুলো বৃত্তাকার বা উপবৃত্তাকার, তোমরা বৃত্তাকারই লিখো, বৃত্তাকার অনুমোদিত অনুমোদিত মতি লিখি কেন, হ্যাঁ, অনুমোদিত নির্দিষ্ট শক্তির কক্ষপথে ভ্রমণ করে। এ অবস্থায় এরা শক্তির শোষণ বা বিকিরণ করে না। শক্তির শোষণ বা বিকিরণ করে না। শক্তি শোষণ বা বিকিরণ এখানে করে না। তাহলে কি করে? জাস্ট খালি ঘুরতে থাকে, এই কথাটাই বললো। ঠিক আছে, কি করে? শুধু ঘুরতেই থাকে। হায় হায়, এ কেমন কথা, ঘুরতেই থাকবে? হ্যাঁ, ঘুরতেই থাকে। ঠিক আছে, এটাই বলা হইল। এই জিনিসটা এখানে কি করা হইলো ভাই, বলা হইলো। একটু আমি এটাকে ছোট করে নেই, এখানে আমি সবকিছু দেখাই দিব তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এটা একটা জিনিস হইলো। তো এখানে যেটা বলা হচ্ছে যে এইরকম মাঝে তোমার নিউক্লিয়াসটা থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু কক্ষপথে ইলেকট্রন সমূহ ভ্রমণ করতে থাকে। ঠিক আছে, ভ্রমণ করতে থাকে, এভাবে ভ্রমণ করতে থাকে। তো এই হচ্ছে গিয়ে আমার নিউক্লিয়াস। এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ, এটা 3 নাম্বার কক্ষপথ, এটা 4 নাম্বার কক্ষপথ, এবং এদেরকে n দ্বারা প্রকাশ করা হয়। n দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়াল টু যখন 1 সেটাকে আমরা বলি k শেল, n ইকুয়াল টু যখন 2 তখন আমরা বলি l শেল, n ইকুয়াল টু 3 হইলে আমরা বলি m, n ইকুয়াল টু 4 হইলে আমরা বলি n, k l m n। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 1 হইলে n আর এখানে শেল, তাহলে n যখন 1 তখন আমরা বলছি k শেল, যখন 2 তখন আমরা বলছি l, যখন 3 তখন আমরা বলছি হচ্ছে m শেল, যখন 4 তখন আমরা বলছি হচ্ছে n শেল, k l m n। এই কয়টা শেল আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং ইলেকট্রন যখন মনে করো এইখানে থাকবে, ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, ওর একটা নির্দিষ্ট শক্তি থাকবে। এই কথাটা কে বললো? বোর বলে দিল। তাহলে তখন কি হইলো? ওই যে ম্যাক্সওয়েল যে একটা গোজামিল পাকাই দিছিল, ওই ঝামেলাটা মিটমাট হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে চলো সেকেন্ড যে কথাটা, তো সেকেন্ড কথাটা ছিল এরকম, এটা আমি অন্য একটা কালি দিয়ে লিখি। সেকেন্ড কথাটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, এটাকে বলা হয় শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। এবার আমরা দেখব হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কৌণিক ভরবেগ কি ভাই? কৌণিক ভরবেগ হচ্ছে যে কোনো একটা পদার্থ যখন সরল, মানে m ভরের বস্তু যদি v বেগে চলে সরল রেখায়, তাহলে এর ভরবেগ হয় mv। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। বাট m ভরের কোনো একটা বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে v বেগে ঘুরতে থাকে, আর এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় r, কি বললাম? m ভরের একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরতে আছে, মনে করো তুমি সুতা নিলা, সুতার মাথায় একটা ছোট ইটের টুকরা বাঁধলা, এইভাবে ঘোরাচ্ছ, তাহলে একটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে ওই ইটের যে ভর, এই যে ইটের যে ভর m, ঠিক আছে, যে বেগে ঘুরতেছে আর যে বৃত্তটা তৈরি হয়েছে তার যে কি ব্যাসার্ধ, এই তিনটার যে গুণফল, এই তিনটার গুণফলকে বলা হয় mvr। এটাই হচ্ছে ভাই কৌণিক ভরবেগ। ঠিক আছে, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ। তো রাদারফোর্ড বলল এই যে কৌণিক ভরবেগ, কি বলল? এই যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, দেখো
এই যে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আর, ঠিক আছে, এইখানে এই যে এম ভরের এই বান্দাটা, এর ভর হচ্ছে এম, এই এম ভরের বান্দাটা ভি বেগ নিয়ে ঘুরছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে কক্ষপথ, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। তাহলে এর কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হচ্ছে এম ভি আর, ঠিক আছে, ভর ইন্টু বেগ ইন্টু ব্যাসার্ধ। এটা হবে হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটার সমান। এই জিনিসটা এটা বোর বলে দিল। এখন বোর এটা কোত্থেকে পাইলো? বোর এটা এমনি বলে দিছে, ঠিক আছে, যে এরকমটা হবে। এটার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন উনি দেখাইতে পারেন নাই কিভাবে আসলো এটা, ঠিক আছে। উনি এটা মানে এক্সপেরিমেন্টালি, মানে জাস্ট থিওরিটিক্যালি উনি এটা বলে ফেললো যে এরকম এটা সমান হয়, আমি পেয়েছি এরকম, ঠিক আছে, এন এইচ বাই 2 পাই। এখন কথা হতে পারে এন কি? এন হচ্ছে কক্ষপথ নাম্বার, কোন কক্ষপথে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এটা হইতে পারে 1 2 3, যে কক্ষপথে ইলেকট্রন থাকবে, এক এক কক্ষপথে এক এক রকম কৌণিক ভরবেগ হবে। এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক। প্ল্যাঙ্ক ধ্রুবক কি ভাই? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর পায়ের মান তো জানোই 3.1416, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই হচ্ছে কৌণিক ভরবেগ। ওকে, এই কথাটা উনি বলল। এরপরে যেটা আসে, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে মতবাদ, ঠিক আছে। তো শক্তির শোষণ বা বিকিরণ নিয়ে উনি যে কথাটা বলেছিল সেটা খুবই সিম্পল, উনি বলেছিল এরকম যে দেখো, হ্যাঁ, যে একটা জায়গায় যখন আমার কি আছে, ইলেকট্রন আছে, খুব ভালো করে খেয়াল করবা, বুঝতে হবে। উনি এরকমটা বলেছিল, এটা পজিটিভ, মনে করো এখানে একটা ইলেকট্রন, এই বান্দা একটা ইলেকট্রন এখানে আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এইখানে মনে করো আরেকটা ইলেকট্রন আছে, এটা মনে করো প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি আছে, এটার শক্তিটাকে আমি ধরলাম হচ্ছে E1, এটার শক্তি আমি ধরলাম E1, এটার শক্তি হচ্ছে E2, এটার শক্তি হচ্ছে গিয়ে E3। প্রত্যেকটার আলাদা আলাদা শক্তি আছে। এখন হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা শক্তি আছে। এখন একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে চাই, কি বলছি, নিম্ন থেকে উচ্চতে যাইতে চাই, ছিল নিচে, একে যাইতে চাই 3-এ, তাহলে তাকে কি করতে হবে? বাইরে থেকে শক্তি শোষণ করতে হবে। শক্তি শোষণ মানে শক্তি নিতে হবে, কারণ তার আরো শক্তি লাগবে, কারণ সে উচ্চ শক্তি স্তরে যাইতে চাচ্ছে, ছিল নিচে, যেতে চাচ্ছে উচ্চ শক্তি স্তরে, অত শক্তি তো ওর নাই, তাহলে বাইরে থেকে শক্তি অ্যাবজর্ব করে নিতে হবে, বুঝলা। আবার কোন ইলেকট্রন যদি এরকম হয় যে এইখান থেকে নিচে যেতে চাচ্ছে, উচ্চ থেকে নিচ শক্তি স্তরে যেতে চাচ্ছে, 3 থেকে 1-এ যেতে চাচ্ছে, হ্যাঁ, এখানে কি হয়েছিল, এখানে যাচ্ছিল 1 থেকে 3-এ, আর এখানে যেটা হচ্ছে 3 থেকে 1-এ যাচ্ছে, তাহলে কি করতে হবে? ওর তো শক্তি বেশি, যেতে হবে কম শক্তিতে, তাহলে বাকি শক্তি কি করবে? ছেড়ে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে হবে কি ভাই? শক্তির বিকিরণ। শক্তি বিকিরণ, বিকিরণ মানে ছেড়ে দেওয়া। এই জিনিসটা এখানে ঘটে, শক্তির শোষণ, শক্তির বিকিরণ। এই যে শক্তির শোষণ এবং বিকিরণটা হয়, শোষণ কখন? দেখো এখানে আছে, এখান থেকে যদি উপরে যাইতে হয় তাহলে শক্তি লাভ করতে হবে, বাইরে থেকে শক্তি নিবে, শক্তি লাভ করে উপরে চলে যাবে। এবার তাহলে নিচ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ করবে। এই শক্তির শোষণ বা বিকিরণের সময় এক ধরনের আলো দেখা যাবে না, শক্তি, ঠিক আছে। এই শক্তির শোষণ বা বিকিরণের সময় ডেল্টা ই, মনে করো 1 থেকে 3-এ গেল, কথার কথা, মনে করো 1 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে গেল,
তাহলে কতটুকু শক্তি শোষণ করতে হবে? E3 মাইনাস E1 ইকুয়াল টু ডেল্টা ই। এটা হচ্ছে এইচ নিউ। এইচ তো আগে বলে আসছি, প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। আর এইচ তাহলে কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর মিউটা হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, মিউটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, একটা কথা মনে রাখো, মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। সি কি? সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ফিজিক্সে তোমরা পড়েছো না এগুলো, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। এই এইচ নিউ মানে আমি কি লিখতে পারি? নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে এটা তুমি আরেকটা সূত্র পেয়ে গেলা, যেখানে সি এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু তো এত, সি এর ভ্যালু হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি ই বলে দেয়, তাহলে তুমি ল্যামডা বের করতে পারবা না। এইচ এর মান জানো, সি এর মান জানো, ই এর মান জানো, ল্যামডাটা পেয়ে যাবা। এই কথাগুলো উনি বলেছিল। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, আর একটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ। এই শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ থেকে এই বর্ণালীর জিনিসটা আসে, যে কি ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতে যায় শক্তির শোষণ ঘটে, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তির বিকিরণ ঘটে। এই শক্তির শোষণ বা বিকিরণের সময় একটা কি আলো নির্গত হয় বা শোষণ হয়, এটাকে আমরা শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী বলে থাকি। তোমাদের এত কিছু লাগবে না, ঠিক আছে। তো এই হলো হচ্ছে বোরের তিনটা স্বীকার্য। ওকে, তা আমরা কিছু ম্যাথ করে দেখতে পারি এখন এখান থেকে। এই যে দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাই না? তাহলে কৌণিক ভরবেগের যদি আমি একটা ম্যাথ দেই তোমাদেরকে, হ্যাঁ, মনে করো কৌণিক ভরবেগের আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিচ্ছি, ঠিক আছে। এখানে খেয়াল করবা, ধরো এইভাবে দিলাম, এই এই এই, ঠিক আছে। আর একটা দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে প্লাস নিউক্লিয়াস, ঠিক আছে। ইলেকট্রন আছে হচ্ছে এইখানে, এটা হচ্ছে ইলেকট্রন, আমি অন্য কালি দিয়ে দেই, দিস ইজ আওয়ার ইলেকট্রন। তাহলে এটা 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত? ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত? এখন কথা হচ্ছে এটা কোন পরমাণু ভাই? এটা যেই পরমাণু হোক না কেন আমার যায় আসে না। কেন যায় আসে না? কারণ আমি যদি একটু অ্যান্সারটা তোমাদেরকে করে দেই, অ্যান্সারটা দেখবা এমভিআর, এটাই তো কৌণিক ভরবেগ, এমভিআর ইকুয়াল টু হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। দেখো তো ভাই, এখানে এন কত নাম্বার কক্ষপথে আছে? তাহলে কয় নাম্বার কক্ষপথে আছে সেটা আমার লাগবে। 3 নাম্বার কক্ষপথে, 1 2 3। এইচ কত? প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 পাই, 2 ইন্টু 3.1416। আমার কি কোন মৌল এটা, সোডিয়াম না পটাশিয়াম নাকি হাইড্রোজেন, কোনো যায় আসতেছে? কিচ্ছু যায় আসতেছে না আমার। তাহলে সরাসরি তুমি ভ্যালু বের করে ফেলতে পারো। 3 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তাহলে আসে হচ্ছে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এটার একক কি হবে? ভরের একক হচ্ছে কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। তাহলে এটার একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগের একক। এককটা অবশ্যই উল্লেখ করে দিবা। ওকে, সাবাস। এবার আরেক টাইপের কোশ্চেন, তুমি এটা নিজে প্র্যাকটিস করে দেখো পারো কিনা, ঠিক আছে। ধরো তোমাকে আমি এবার 2 নাম্বার কক্ষপথের জন্য দিলাম, ঠিক আছে। এবার আমি বলে দিলাম এটা কে, এটা এল, এভাবে বলে দিলাম, ঠিক আছে। এটা প্লাস,
আর ইলেকট্রন আছে হচ্ছে এইখানে, ইলেকট্রন আছে এইখানে। আমার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমার সেম অ্যাজ বিফোর, ঠিক আছে? প্রশ্ন আমার এইটাই, প্রশ্ন আমার এইটাই, ঠিক আছে? ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? ওকে, তাহলে কৌণিক ভরবেগ কত হবে বলো? mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। n কত? n হচ্ছে ভাই দেখো কোথায় আছে, 1 2, 1 2, তাহলে 2 ইন্টু h এর মান বসিয়ে দিবা, 2 ইন্টু পাই, 2 2 কেটে গেল, h বাই পাই। h এর মান তুমি জানো, পাই এর মান তুমি জানো, বসিয়ে ফেললে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। ওকে, এবার হচ্ছে ধরো এরকম একটা ম্যাথ তোমাকে আমি দিলাম, ঠিক আছে? কিরকম একটা ম্যাথ দিচ্ছি, মনে করো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর, ঠিক আছে? আচ্ছা, একটু অন্যভাবে দেই, তাই না? ওকে, আর, ওকে, এটা হচ্ছে গিয়ে আমার নিউক্লিয়াস। তো আর এর মান দেওয়া আছে মনে করো যে 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান দেওয়া। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবং এখানে একটা কি আছে ভাই, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন। এই ইলেকট্রনটা মনে করো ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে। এবার বলে দিয়েছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে h ডিভাইডেড বাই পাই। কৌণিক ভরবেগ হচ্ছে h ডিভাইডেড বাই পাই হলে ইলেকট্রনটির বেগ কত? বেগ কত? খুবই সুন্দর কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আর এর মান বলে দিয়েছে, কৌণিক ভরবেগ বলে দিয়েছে, এবার তোমার বেগ চেয়েছে, নট কৌণিক ভরবেগ, শুধু ভিটা চেয়েছে, ভি। তাহলে চলো তো ভাই আগে আমরা লিখে ফেলি, লিখে ফেলি। তোমার এটা যদি নাও বলে দিত, এটা যদি নাও বলে দিত, কোনো যায় আসে না, মনে করো এটা বলেই দেয় নাই, তোমার বাদ দাও, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এটা 1 নম্বর কক্ষপথ কিনা, 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে? তাহলে তোমার mvr ইকুয়াল টু কি রে ভাই, nh ডিভাইডেড বাই 2 পাই, তাই কিনা? n কত? n হচ্ছে 2, h এর জায়গায় h রাখো, 2 ইন্টু পাই, নাকি এটা দিবা? হ্যাঁ বলো। ও, আমার এটা বলে দেয় নাই, তাহলে আমার h ডিভাইডেড বাই পাই বাদ, মনে করো এটা হয় নাই আমার, তাই না? কারণ n এর মান তো 1 হবে, তাহলে n এর মান হচ্ছে 1, তাহলে এই, ঠিক আছে? মনে করো এটা বলে দেয় নাই, ঠিক আছে? এটা পুরোটাই বাদ। হলে ইলেকট্রনটির বেগ কত, ভি কত? তাহলে আমার বোঝাই যাচ্ছে 1 এ আছে, তাহলে 1 ইন্টু এইচ, তাহলে h ডিভাইডেড বাই 2 পাই, এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ। তাহলে mvr ইকুয়াল টু h ডিভাইডেড বাই 2 পাই। আমার লাগবে কি? আমার লাগবে ভি, তাহলে ভি ইকুয়াল টু এম আর, আর নিচে চলে যাবে, h ডিভাইডেড বাই 2 পাই এম আর। h এর মান কত ভাই? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 2 ইন্টু 3.1416 ইন্টু এম এর মান কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, পড়ে আসছি আগেই। আর এর মান কত বলে দিয়েছে? 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে দেখি তো ভাই ভি কত আসে, চলো। ভি আসে তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা আসে হচ্ছে 2.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে, তাহলে বোঝা গেল। তার মানে ভাই তুমি নট অনলি কৌণিক ভরবেগ, তোমাকে বেগও বের করতে দিতে পারে তোমার এসএসসি এক্সামে, ঠিক আছে? এই হচ্ছে তোমার বিষয়, ঠিক আছে? তাহলে কৌণিক ভরবেগ রিলেটেড জিনিসপত্র কিন্তু আমাদের শেষ। এবার আমরা একটু শক্তি রিলেটেড ম্যাথে যাই, ঠিক আছে? শক্তি, এনার্জি রিলেটেড ম্যাথ, এনার্জি রিলেটেড ম্যাথে আমি একটু যাচ্ছি।
তো দেখো এনার্জি রিলেটেড একটা ম্যাথই করাই, তাহলে তোমার হয়ে যাবে আশা করি। ভালো করে বোঝো, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে? তাহলে এটা আমি নাম দিলাম কে, এটা এল, এটা এম। একটা ইলেকট্রন এখানে ছিল, এখান থেকে কোথায় গেল, এখানে গেল। তো এটার শক্তি স্তর, এটা শক্তি হচ্ছে E1, এটার শক্তি E2, এটার শক্তি হচ্ছে E3। তো এখানে মনে করো দেওয়া আছে E3 ইকুয়াল টু হচ্ছে, কথার কথা হচ্ছে মাইনাস কত ধরবো বলো তো, 2 পয়েন্ট, আচ্ছা 2 পয়েন্ট না, মাইনাস 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। আর E1 যেটা, E1 হচ্ছে মাইনাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, ঠিক আছে? এটা মনে করো এটা। আচ্ছা, এখন তোমাকে বলেছে যে এই যে ইলেকট্রন বাবাজিটা 3 নাম্বার থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসলো, এখানে কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে, তাই না? বাইরে থেকে কি শক্তি শোষণ করবে কিনা, কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে, 1 নাম্বার কোশ্চিন, কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা কত। তরঙ্গ দৈর্ঘ্য কত। সো 1 নাম্বার কোশ্চেন ইজ ভেরি ইজি, ডেল্টা ই ইকুয়াল টু হবে হচ্ছে ভাই E3 মাইনাস E1, ঠিক আছে? তো E3 কত ভাই, মাইনাস 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 মাইনাস E1 কত, মাইনাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 6.23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 18 কমন নেই, তাহলে 8 মাইনাস 6.23, তাহলে 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। এটাই হচ্ছে আমার ডেল্টা ই, ঠিক আছে? ক্যালকুলেশন হয়তো বা আমি হাতে হাতে করলাম, এটা 19-20 হইতে পারে, বাট এইভাবে করতে হবে, E3 মাইনাস E1, ঠিক আছে? যে শক্তি বলে দিবে মাইনাস যেখানে যাবে তার শক্তি। ওকে, সাবাস। এবার হচ্ছে আমার লাগবে হচ্ছে কম্পাঙ্ক। তোমাদের ওই ফর্মুলাটা মনে আছে কিনা, ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, নিউটাই তো কম্পাঙ্ক, তাহলে নিউ ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই এইচ। হোয়াট ইজ ডেল্টা ই, 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ডিভাইডেড বাই এইচ কত মনে আছে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সো তোমার জীবন কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছে ইজিলি। তাহলে কত আসে, 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ডিভাইড বাই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তাই না? কত আসে, 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এটার একক হচ্ছে হার্জ বা দিবা পার সেকেন্ড, ঠিক আছে? পার সেকেন্ড অথবা হার্জ, এভাবে একক দিবা। এবার কি, এবার হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তো মনে আছে ডেল্টা ই ইকুয়াল হচ্ছে এইচ সি বাই ল্যামডা, আমার লাগবে ল্যামডা, তাহলে ল্যামডা ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই, ওকে, এইচ সি বাই ডেল্টা ই। হোয়াট ইজ এইচ, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। হোয়াট ইজ সি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আলোর বেগ, ডেল্টা ই আমি বের করেছি 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। সো দেন আওয়ার ল্যামডা উইল বি কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। ইজি না ভাই ম্যাথগুলো, অনেক ইজি কিনা? তো আমার ক্লাস যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো, তাহলে আমার কাছে মনে হয় না যে তোমার আর কোনো প্রবলেম থাকবে, ঠিক আছে? কেবল তো শুরু, অনেক
লেন্দি একটা ক্লাস যাবে আমাদের। 1.77 ইন্টু 10⁻⁻18। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.12 ইন্টু 10⁻⁻7 মিটার। সো দিস ইজ আওয়ার কি, সো দিস ইজ আওয়ার ল্যামডা, ভ্যালু অফ ওয়েভলেন্থ। সো দেখো এই কয়টা ম্যাথ করলে আমার মনে হয় না তোমার আর কিছু প্রয়োজন আছে এখান থেকে, বুঝলা? সো এইখান থেকে তোমার আর কোনো কিছু কিন্তু প্রয়োজন নাই। ওকে, সো এরপরে আমরা যাব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যা আসলে তোমাদের খুব বেশি ভালোভাবে যে আছে এমনটা না, ঠিক আছে। তারপরে আমি একটু পড়ানোর চেষ্টা করি। কোয়ান্টাম সংখ্যা মেনলি হচ্ছে চারটা। কয়টা ভাই কোয়ান্টাম সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মেনলি চারটা। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি ভাই? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, কিউএন মানে শর্টে কি? কোয়ান্টাম নাম্বার। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, আর তারপরে হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তারপরে হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই চারটা কোয়ান্টাম সংখ্যা তোমাদের আছে: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন এটার কাজ কি ভাই? এটা কেন এখানে আমার দরকার পড়তেছে? এটা আমার এই কারণে দরকার পড়তেছে যে একটা ইলেকট্রন একটা কক্ষপথে তো আছে, খুবই ভালো কথা। ওই কক্ষপথের কোন উপশক্তি স্তরে আছে, ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে রয়েছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। যেমন আমি এখন এখানে আছি, তুমি আমাকে ফোন দিলা যে আপনি কোথায় আছেন ভাই, তো আমি বললাম যে আমি গুলশানে আছি। ঠিক আছে, হ্যাঁ, তো গুলশানে কোথায় আছেন ভাই? আমি গুলশানের এই বাড়িতে আছি। ওকে ভাই, এই বাড়ির কোন ফ্লোরে আছেন ভাই? এই বাড়ির 3rd ফ্লোরে আমি আছি। ভাই ফ্লোরের কত নাম্বার রুমে আছেন ভাই? ফ্লোরের, হ্যাঁ, রুম নাম্বার আমি জানি না, রুম নাম্বার দেওয়া নাই, তো ফ্লোরের এই একটা রুমে আমি আছি। সো এইভাবে একটা ইলেকট্রনকেও স্পেসিফাই করা যায় যে কোন কক্ষপথে, কোন উপশক্তি স্তরে, ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে কিভাবে ঘুরতেছে। এইভাবে আমরা একটা ইলেকট্রনকে পূর্ণভাবে ডিফাইন করতে পারি চারটা সংখ্যা দ্বারা। এই ইলেকট্রনকে সম্পূর্ণভাবে ডিফাইন করার জন্য যে চারটা সংখ্যা ব্যবহার করা হয়, সে চারটা সংখ্যাকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি আমি একটু আলোচনা দেই তোমাদেরকে, খুবই সহজ, এটা অলরেডি আমার জানা বলা হয়ে গিয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই যে আমরা যে পড়ে আসছি না, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, কক্ষপথই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে ইলেকট্রনগুলো কতকগুলো অনুমোদিত বৃত্তাকার নির্দিষ্ট শক্তির কক্ষপথে ভ্রমণ করে। এই কক্ষপথগুলোকে প্রকাশের জন্য যেই সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে প্রতিনিধিত্ব করে? প্রধান শক্তি স্তরকে বা কক্ষপথকে। প্রধান শক্তি স্তর প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করছি আমি, সেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা প্রকাশ করে। আমাদের সময় এগুলো কিছুই ছিল না, তোমরা পাচ্ছ আর কি, আগে আগে পড়ে ফেলতে পারছো। n দ্বারা প্রকাশ করা হয়, যেমন n = 1 হইলে প্রথম শক্তি স্তর, যাকে বলা হয় হচ্ছে k শেল, তাই না? n = 2 হইলে কি? l শেল, তাই না? n = 3 হইলে m শেল, n = 4 হইলে আমরা বলি n শেল। এক একটা শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে তার জন্য একটা সূত্র আমরা এখানে পেয়ে যাব। সেই সূত্রটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন সেটা হবে হচ্ছে 2n²। যেমন তোমাকে যদি বলা হয় যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরতে পারে, 3rd এনার্জিতে, 3rd, ঠিক আছে,
এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন, তাহলে নাম্বার অফ ইলেকট্রন 2 × 3 স্কোয়ার, 2 × 3 স্কোয়ার, তাই না? এন এর জায়গায় 3 বসাই দিব, তাহলে 3 3 মানে 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণা 18টা ইলেকট্রন থাকে। বোঝা গেল? 18টা ইলেকট্রন। 4 এ বললে 32টা পাবা, 2 এ বললে কয়টা পাবা? 2 × 2 স্কোয়ার, 4 4 দুগুণা 8, 1 এ বললে 2 × 1 স্কোয়ার, 2টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? কোন শক্তি স্তরে আছে সেটাকে প্রকাশের জন্যই, এবং একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। ওকে, সাবাস। এবার আমরা পড়বো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা বেশ ইম্পর্টেন্ট। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে। মানে মনে করো এই যে একটা শক্তি স্তর, এই শক্তি স্তর ভেঙে 2টা উপশক্তি স্তরে ভাগ হতে পারে না? পারে। একটা উপশক্তি স্তর ভেঙে 3টা উপশক্তি স্তরে ভাগ হইতে পারে? পারে। 4টাতে হইতে পারে? পারে। এই জিনিসটাই আমরা এখানে দেখব। ঠিক আছে, তো একে, ঠিক আছে, এটা তাহলে কি? প্রধান স্তরের, প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে, এইটা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করে। একটা জিনিস মনে রাখো যে এল এর মান, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে? যেমন n = যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? 0। এটাকে আমরা বলি হচ্ছে s অরবিটাল। ঠিক আছে, মানে s উপশক্তি স্তর। n = যদি 2 হয়, এল এর মান কত হবে? 0 আর 1। তো 0 এর জন্য তো হচ্ছে s, আর 1 এর জন্য হচ্ছে p, তাহলে s আর p দুইটা উপশক্তি স্তর থাকবে দ্বিতীয় শক্তি স্তরে। n = 3 হইলে এল এর মান হবে কত? 0 1 2, মানে n-1 পর্যন্ত। 0 থেকে শুরু হবে, 3 এর থেকে 1 কম, 2 এর থেকে 1 কম, এভাবে। তো 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য হচ্ছে p, 2 এর জন্য হচ্ছে d। আর n = যখন 4, তখন l = কত হয় বলতো? 0 1 2 3, তখন হবে s p d f। তাহলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটা, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 2টা, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টা, চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর 4টা। বোঝা গেল না? বোঝা গেল। ওকে, সো আমি একটু সামারাইজ করে দেই আরেকবার একটু আমি বলে ফেলি, মানে একটু ছোট করে লিখে দেই। এটা তো গেল আসলে কয়টা উপশক্তি স্তর সেটা, ঠিক আছে না? আর নরমালি দেখো এল এর ভ্যালুর জন্য যদি আমি বলি উপশক্তি স্তর, এল = 0 হইলে এটা s, এল = 1 হইলে এটা p, এল = 2 হইলে এটা হচ্ছে d, আর এল = 3 হইলে এটা আমরা হচ্ছে f উপশক্তি স্তর। ঠিক আছে, ওকে, সাবাস, ডান। তাহলে ওকে, এবার হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক, মানে এই উপশক্তি স্তরের কোন অরবিটালে রয়েছে, এটা আসলে অরবিটাল বোঝায়, এটা বোঝায় হচ্ছে অরবিটাল। উপশক্তি স্তরের কোন, মানে দেখো প্রধান শক্তি স্তর, এটাকে ভেঙে তুমি 2টা পাইলা, এবার এটাকে ভেঙে তুমি দেখা যাচ্ছে আরো 3টা পাচ্ছ, এরকম। ঠিক আছে, এটা তোমার মনে করো এক প্রধান, এটা হচ্ছে উপ, এটা হচ্ছে আরো উপ, এরকমটাই হচ্ছে আর কি কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা প্রকাশ করে। আর এল এর যে কোনো মানের জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে 2 × 2l + 1। ঠিক আছে, 2 × 2l + 1, এটা হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়। ওকে, যেমন আর m এর মান নির্ভর করে l এর মানের জন্য। l = 0 হইলে m = 0, l = 1 হইলে m = হবে -1 থেকে শুরু হবে 0 + 1, l = 2 হইলে -2 -1 0 +1 +2। তাহলে যদি 3 হয় তাহলে কি হবে বলতো? -3 -2
-1 0 +1 +2 +3। তাহলে m এর মান এখানে কয়টা? একটা। এখানে কয়টা? তিনটা। এখানে কয়টা? পাঁচটা। এখানে কয়টা? সাতটা। ঠিক আছে, তাহলে এস এর জন্য অরবিটাল কয়টা? একটা। পি এর জন্য অরবিটাল কয়টা? l = 1 মানে তো পি, তো পি এর জন্য অরবিটাল হচ্ছে ভাইয়া তিনটা, px py pz। ডি এর জন্য পাঁচটা, dxy dyz dzx dx² - y² dz²। বোঝা গেল? এগুলো হচ্ছে নাম্বার অফ অরবিটাল মিন করে। ঠিক আছে, এই তো গেল গা। এবং এক একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন ধরতে পারে? দুইটা করে। তাহলে এস এর অরবিটাল একটা, তাহলে এস এ ইলেকট্রন ধরবে দুইটা। পিতে অরবিটাল তিনটা, তাহলে পিতে ইলেকট্রন ধরবে 3 দুগুণা 6টা। ডিতে 5টা, তাহলে ডিতে ইলেকট্রন ধরবে 10টা। এফ এ 7টা অরবিটাল, তাহলে এফ এ ইলেকট্রন ধরবে 14টা। বুঝা গেল? যতগুলো অরবিটাল তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন ধরে। এরপরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন ব্যাখ্যা করার জন্য। ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণন ব্যাখ্যার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে ইলেকট্রন, এটা আসলে এইভাবে ঘুরতেছে নাকি এইভাবে ঘুরতেছে, এইটা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর দুইটাই মান হইতে পারে +-1/2, মানে হয় +1/2 না তো -1/2। একদিক +1/2 হইলে আর একদিক -1/2 ধরা হয়। স্পিনটা তোমাদের খুব একটা বোঝা লাগবে না। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম হচ্ছে ওই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই উপশক্তি স্তরের কোন অরবিটালে থাকে। ওকে, সো অনেকে এটাকে এসপিডিএফ কে অরবিটাল ভাবো না, এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর। পিএক্স পিওয়াই পিজেড এগুলো হচ্ছে অরবিটাল, ডিএক্সওয়াই ওয়াইজেড জেডএক্স এগুলো হচ্ছে গিয়ে অরবিটাল। তাহলে হইল এটা। ওকে ওকে, এবার চলো আমরা দেখি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। হাই হাই রে, এটা সোজা। ইলেকট্রন বিন্যাস দুনিয়ার সোজা। সো ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা একটা নীতি ফলো করি, সেটা হচ্ছে আউফ বাউ রুল। আউফ বাউ রুল। আউফ বাউ রুলে বলা হয় যে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে। ঠিক আছে, অরবিটালের শক্তি মানে নিম্ন শক্তি স্তরে, তাহলে শক্তি মাপার যে মাপকাঠি সেটা হচ্ছে শক্তি হচ্ছে n+l। মানে কোন একটা ধরো ইয়ার প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের যে মান সেটা যোগ করলে আমরা শক্তিটা পাবো। ঠিক আছে, তো আমরা একটা নর্মালি অ্যাপ্রোচ দেখি, আমরা জানি যেটা, সেটা হচ্ছে ধরো এরকম একটা অ্যাপ্রোচ আমরা করি না, 1 2 3 4 5 6 7 8, সরি 7 পর্যন্তই নেই আমরা, তাই না? তারপরে আমরা কি করি? তারপরে একই হচ্ছে না কেন? এই যে করে ফেললাম। ওকে, তারপরে কি করব? এইটা কপি করব, এই নিলাম। তারপরে কি করব? এইটা কপি করব, এই এই নিলাম। ঠিক আছে, এই না, এই করি, তাই না? তারপরে যেটা করি, এস পি, সরি প্রথমে সবগুলো এস 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 পি 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 পি, তাই না? তারপরে পি, তারপরে ডি 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 এফ 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 এফ, তাই না? এরপরে আমরা এভাবে ক্রস করি, এইভাবে আমরা ক্রস করে নিয়ে যাই, তাই না? ইলেকট্রন এইখান দিয়ে ঢুকবে, এটা হচ্ছে শক্তির ক্রম। ঠিক আছে, ইলেকট্রন এইভাবে ঢুকবে, প্রথমে ঢুকবে 1s এ, তারপরে 2s এ, তারপরে 2p, তারপরে 3s। 3s এর পরে 4s এ যাওয়া যাবে না, 3s এর পরে 3p, তারপরে 4s, আবার চলে যাও 3d 4p 4s। দেখো
3D তে ঢোকার আগে কিন্তু ইলেকট্রন 4s এ ঢুকতেছে। আমরা রিজনটা দিব কেন 3D এর আগে 4s এ ঢুকলো, এই রিজনটা আমার দিতে হবে। তো দেখো এটা মনে রাখার জন্য একটা সহজ ট্রিক আছে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের এই যে এই কোন শক্তি স্তরে আগে ঢুকবে এটা মনে রাখার একটা সহজ ট্রিক আছে। সো ট্রিকটা আমি এভাবে মনে রাখি, কি, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ঠিক আছে? ডাকতেছ, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ঠিক আছে? কিন্তু তোমার প্রিয়া অনেক গরিব, হ্যাঁ, প্রিয়া অনেক গরিব, টাকা পয়সা নাই, লাভ আছে তাহলে প্রিয়া বানায়? হ্যাঁ, এই যে তোমরা পড়াশোনা বাদ দিয়ে সারা দিন খালি কি যে করো, হ্যাঁ, তাহসানের কনে বিয়ে হইলো, তাহসানের বিয়ে কবে ভাঙলো গা, জেফারের কবে বিয়ে হইলো, এই জিনিস নিয়ে তোমরা মাইতামাতি করে থাকো। নিজের যে টাকা পয়সা নাই, নিজের যে কেউ বিয়ে করবে না, এইটা আর তোমরা বুঝো না। তো তোমার ডাক দিতেছে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, হ্যাঁ, তো তোমরা ডিপিএস খুলতে বলতেছে, টাকা পয়সা তো নাই, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, তারপরে বলতেছে এফডিপিএস খোলো, ওমা, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো, আর লাগে না, ঠিক আছে? দেখো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপি খোলো, ঠিক আছে? এইভাবে যেতেছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এস, এবার এস গুলোকে নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7, হইল 7। এবারে পি নাম্বারিং করবা। দেখো ভাই, পি গুলো শুরুই হবে কত থেকে? পি শুরু হবে 2 থেকে, পি শুরুই হবে 2 থেকে। ওকে, তাহলে 2 3 4 5 6। এবার ডি শুরুই হবে 3 থেকে, 3 4 5। এফ শুরুই হবে কত থেকে? 5 থেকে, 5। এইভাবে আগাবে, এইটা খালি মনে রাখবা তুমি। তোমার বারবার এভাবে ছক ছক কাটার দরকার আছে? দরকার নেই। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, ঠিক আছে? তারপরে এস এর জায়গায় 1 2 3 4 দিয়ে দিব। পি শুরু হবে 2 থেকে, 2 3 4 5। ডি শুরু হবে 3 থেকে, 3 4 5। এফ শুরু হবে কি থেকে? 1 2, ঠিক আছে? ডি শুরু হয়েছে 3 থেকে, তাহলে এফ শুরু হবে 4 থেকে, এফ শুরু হবে 4 থেকে। ওকে, সাবাস। তো চলো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি এবার। হ্যাঁ, কার ইলেকট্রন বিন্যাস করবো? ধরো তোমার বললো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে? এই লাগাই দাও সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11, ঠিক আছে? তাহলে এস এস পি এস পি এস, আর লাগে না। 1 2 3 4, হইল না? হয়েছে? বলো, হ্যাঁ, শিওর হয়েছে আমি? আচ্ছা, এবার পি, পি এর নাম কত? পি হবে 2 3, হইল, সাবাস। এবার এস এ কয়টা ইলেকট্রন ধরে ভাই? এস এ ধরে 2টা, হ্যাঁ, জানো কিনা? এস এ ইলেকট্রন ধরে 2টা, পিতে ধরে 6টা, ডিতে ধরে সর্বোচ্চ 10টা, আর এফ এ ধরে সর্বোচ্চ কয়টা রে বাবা? 14টা। আরেকটা জিনিস মনে রাখবা, কখনো যদি ডিতে থাকে 4, ডিকে আমরা 5 বানিয়ে ফেলবো, ডিকে আমরা 5 বানিয়ে ফেলবো যেভাবেই হোক। কখনো যদি ডিতে থাকে 9, ডিকে আমরা বানিয়ে ফেলবো 10, এইটাও খালি তুমি মনে রাখবা। ওকে, তাহলে বলো তো সোডিয়াম কি হবে? 1s2 2s2 2p6, 10টা আর একটা, এই 11টা, হয়ে গেল, শেষ, 11, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে তুমি পারবা। ধরো আমি তোমাকে বললাম আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে? আয়রন 26 ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে না? ওকে, হইলো। তাহলে এবার আমরা এগুলা মুছে দেই। তাহলে আয়রন 26, তাই না? তাহলে এস এস পি এস পি এস এত দূর পর্যন্ত ছিল। এবার আমরা ডিপিএসটাও লিখে দেই নাকি? ডিপিএস, তাহলে পি কত পর্যন্ত ছিল? 3, তাহলে এটা 4 নাম্বার পি। এস ছিল 4 পর্যন্ত, তাহলে এটা 5 নাম্বার। আর ডি শুরুই হবে কত থেকে? 3 থেকে, তাহলে 3D। ওকে, এবার ইলেকট্রন বসাও, 2 2 করে এখানে এসে 2, এসে 2, পিতে 6, এসে 2, পিতে 6, এসে 2, ডিতে 10। এবার একটু গুণ তো কয়টা হইলো? 4 10, ঠিক আছে? 10 10 20, 10 30 হয়ে গেছে। আমার তো 26টা লাগবে রে বাবা। তাহলে এখানে 10টা দিব না, এখানে দিব 6টা, হয়ে গেল, ডান, শেষ, ঠিক আছে? হয়ে গেল, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে না? চাইলে সাজাই লিখতে পারো, ডিটাকে পরে আগে দিতে পারো, বাট শুরুতে আগে দিলে তো তোমার ভুল হয়ে যাবে। বাট অনেকে এভাবে করে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d
4s 4s এ আগে দেয় যে 4s এ 2 3d 6 এভাবে দেয়, করতে পারো তুমি। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন 4s এর আগে 3d তে কেন যায়? ঠিক আছে, 3d এর আগে 4s এ কেন যায়? মনে আছে? তো 3d এর জন্য n প্লাস l লাগবে আমার। তো 3n ইকুয়াল টু 3, 4, n হচ্ছে সাথে যেটা থাকবে প্রধান যেটা, n ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন মনে আছে l যদি 0 হয় তাহলে 1, l ইকুয়াল টু 1 হইলে 0 হইলে হচ্ছে s, 1 হইলে p, 2 হইলে d, আর 3 হইলে f লিখে দিয়েছিলাম। মনে আছে? নিশ্চয় মনে আছে। তাহলে d এর জন্য l এর মান কত ভাই? ওখান থেকে দেখবা এই কত, d এর জন্য l এর মান 2, এখানে l এর মান কত, s এর জন্য l এর মান 0। তাহলে এইখানে n প্লাস l কত ভাই? 5। এইখানে n প্লাস l কত ভাই? 4 প্লাস 0 4। তাহলে অবভিয়াসলি এটার n প্লাস l 4, 4টা অনেক কম, 5-এর থেকে তো 4 কম। তাহলে কার শক্তি কম? 4s এর শক্তি কম। তাহলে আমার আব্বাও নীতি কি ছিল? আউবাও নীতি বলছে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করবে। তাহলে 4s এর যেহেতু শক্তি কম, তাহলে ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করছে, তারপরে না 3d তে গেছে। বুঝলা? তাহলে যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে। এখন যদি ভাই টাই ব্রেকার হয়ে যায়, কেমন টাই ব্রেকার? যে ভাই ধরেন হচ্ছে 4s আর আমি দিলাম হচ্ছে কত বলো, 2d তো হয় না। আচ্ছা, 4p আর হচ্ছে 5s, এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন আগে যাবে? তো 4s 4p, তাহলে n ইকুয়াল টু 4 আর p এর জন্য l ইকুয়াল টু হচ্ছে 1, 5s n ইকুয়াল টু তো 5 আর s এর জন্য l ইকুয়াল টু 0। তাহলে এখানেও n প্লাস l হচ্ছে গিয়ে 5, এখানে n প্লাস l হচ্ছে গিয়ে 5। তাহলে এবার দেখো দুইটাই 5, তাহলে যার n কম তার শক্তি কম। যদি সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম তার শক্তি কম। তাহলে কার শক্তি কম? 4p এর শক্তিটা 5s এর থেকে কম। তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে? ইলেকট্রন হচ্ছে ভাইয়া 4p তে আগে চলে যাবে, তাই না? সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আব্বাও নীতি। ঠিক আছে, এবার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আমরা দেখব, যেমন হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম আর কপার এই দুইটা খুব বেশি আসে। ক্রোমিয়াম 24, তো তুমি খুব লিখবা, কি লিখবা? s s p s p s d p s। ওকে, s এর মান 1 2 3 4 5, p এর ভ্যালু কত থেকে শুরু হবে? 2 থেকে, 2 3 4, d এর ভ্যালু শুরু হবে 3 থেকে। হইলো? আচ্ছা, এবার তুমি মান বসাইতে থাকো। 2 2 6 2 6, s এর জন্য 2, d এর জন্য কত? এখন কত হয়েছে আগে গুণ তো? 10 10 20 আর থাকে 4, তাহলে দিতে বসাই দিলাম 4, হয়ে গেল 24টা। বাট এখানে সমস্যাটা কি ভাই? সমস্যাটা এই যে আগেই বলে আসছি তোমাকে, যে তোমার ডিতে যদি কখনো 4 থাকে সেটাকে 5 বানাই দিতে হবে, ডিতে যদি কখনো 9 থাকে সেটাকে 10 বানাই দিতে হবে। তোমার কাছে উপায় নাই। ঠিক আছে, কারণ এটার একটা রিজন আছে, আমি বলছি। তো এই জায়গাটাই তোমার সমস্যা পেকে গেল, তাহলে সমস্যা সমাধানের জন্য যেটা করতে হবে সেটা একটু দেখো। সমস্যা সমাধানের জন্য আমি কি করছি সেইটা একটু দেখো। এই যে যেটা করতে হবে, আছে কি রকম? আছে হচ্ছে 4s 3d, এখানে আছে 2, এখানে আছে 4। তাহলে এক কাজ করো ভাই, এখানে 1 এখানে 5 বানাই দিতে হবে। কি বললাম? এখানে 1 এখানে 5, এখানে 1 এখানে 5। এই হচ্ছে গিয়ে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। এই হচ্ছে আমার সঠিক ইলেকট্রন। কেন ভাই? কারণ হচ্ছে তুমি যখন এই অবস্থাটা দেখো, ডি তে 5টা ঘর থাকে, dx dy dxy dyz dzx dx স্কয়ার হাইফেন y স্কয়ার, তাই না? এরকম থাকে না? থাকে। আচ্ছা, তো ধরো এটা যদি থাকে এরকম 4s2 3d4,
তাহলে ইলেকট্রন যখন থাকবে এইটা থাকবে 1 2, এখানে 1 2 3 4 এইভাবে থাকতেছে। তাহলে দেখো ভাই একটা খালি খালি লাগতেছে না, কেমন একটু ফাঁকা 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 লাগতেছে। বাট এটার যদি তুমি দেখো এটা হচ্ছে 4s1 3d5, তাহলে দেখো 1 1 2 3 4 5, ঠিক আছে না? এখন একটু ভাল লাগতেছে না দেখে, সবগুলো সিমেট্রিক্যাল ভাবে আছে। এই কথাটা মনে রাখবা, অরবিটালগুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় কি থাকে, সুস্থিত থাকে বা এরকম থাকতে চায়, এরকমটাই থাকতে প্রেফার করে। বুঝাতে পারছি? ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ব্যতিক্রম দেখি। যেমন হচ্ছে কপার হচ্ছে গিয়ে 29, তাহলে এস এস পি এস পি এস ডি পি এস, তাই না রে? 1 2 3 4 5, পি শুরু হবে 2 থেকে, 2 3 4, ডি শুরুই হবে 3 থেকে, হইল? এবার ইলেকট্রন বসাইতে থাকো 29, তাহলে 2 এসে 2 পিতে 6, এসে 2 পিতে 6, এসে 2 ডিতে 10, হলো 10 10 30 হয়ে গেছে। তাহলে ডিতে আমি 9 দেই, তাহলে 29 হয়। এই হলো 29, বাট ডিতে 9 থাকা যাবে না, ডিতে 9 থাকা যাবে না, কারণ দেখো পূর্ণের খুব কাছাকাছি আছে, তাহলে ওটারে আমি সম্পূর্ণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে না। এটা থেকে কি আসবে বলতো? এইটাকে তুমি বানাই দিবা হচ্ছে 10, এটাকে বানাই দিবা 1, এটাকে বানাই দিবা 10, তাহলে এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ। এইটা হচ্ছে আমার সাস্টেইনেবল বা স্টেবল একটা কন্ডিশন। সো এই জিনিসগুলোর একটা ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে? ওকে, শাবাশ। তো এই দুইটা ব্যতিক্রম তোমাদের আসতে পারে, ঠিক আছে? আইসোটোপের ম্যাথে পরে আসছি। সো আসলে আমাদের আইসোটোপের ম্যাথ দেখলে এখন খালি জাস্ট হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমরা কিছু আগে দেখি, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, কিছু এমসিকিউ, ঠিক আছে? যেমন আমরা কিন্তু সবকিছু পড়ে ফেলেছি। দেখো আমরা প্রথমে কি কি পড়েছি, বাকি যেগুলো আছে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। পরমাণু অণু আমরা পড়েছি, পরমাণুর সাংগঠনিক কণাগুলো আমরা পড়েছি, রাদারফোর্ড পরমডেল পড়েছি, তারপরে সীমাবদ্ধতা পড়েছি, হ্যাঁ, তারপরে হচ্ছে বোর পরমাণু মডেল পড়েছি, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ম্যাথ করেছি, ইলেকট্রনের এনার্জির ম্যাথ করেছি, কোয়ান্টাম সংখ্যা পড়েছি, ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, শক্তি মানে আব্বাও নীতি, তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তো আমরা এখন কিছু এমসিকিউ করি। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে বলতো? তোমাদের বইয়ে আছে, তাই না? 26 ধরনের মৌল আছে, তাই না? ওকে, টাংস্টেনের প্রতীক কোনটা? হ্যাঁ, টাংস্টেন হচ্ছে ডাব্লু, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে মনে রাখবা এটা অ্যান্টিমনি, এটা লেড, এটা হচ্ছে গিয়ে হিলিয়াম, তাই না? ওইটা হিলিয়াম। আচ্ছা, তারপরে যাই আমরা, কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? তো অ্যান্টিমনি কি ছিল বলো তো? এসবি, তাই না? তো এখন স্ট্যানাম তো হবে না, এসবি দিয়ে কি? স্টিবিয়াম, ঠিক আছে? আর বাকিগুলোতে তো এসবির ধারে কাছেও নাই, তাই না? সাবাস। তারপরে চলো দেখি, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন রয়েছে? দেখো অ্যালুমিনিয়ামের, আচ্ছা এরকম যখন তুমি পাবা 13 27, তো এইটা হচ্ছে ভাই ভর, কি ভর? আণবিক বা পারমাণবিক ভর। আর এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো একটা মৌলে তুমি মনে রাখবা যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে ইলেকট্রন কয়টা? 13টা ইলেকট্রন। এখন যদি এমন হয়ে যায় যে তোমার কাছে আছে অ্যালুমিনিয়াম 3+, এই 3+ মানে হচ্ছে কি ভাই, উপরে যদি প্লাস থাকে টোটাল ইলেকট্রন থেকে তত মাইনাস করবা, তাহলে এখানে ইলেকট্রন আছে 13 - 3, তাহলে 10টা ইলেকট্রন আছে। যেহেতু প্লাস তার মানে 3টা ছেড়ে দিয়েছে, এই জন্য মাইনাস করতে বললাম। মানে প্লাস থাকলে টোটাল ইলেকট্রন থেকে মাইনাস করবা, এখানে মাইনাস থাকলে টোটাল ইলেকট্রনের সাথে যোগ করবা, তাহলে কয়টা ইলেকট্রন আছে? 10টা, ঠিক আছে? যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে সোডিয়াম অক্সিজেন 2- কয়টা ইলেকট্রন আছে? তাহলে অক্সিজেনে ইলেকট্রন কয়টা? 8টা,
আর যেহেতু মাইনাস আছে 2 তাহলে +2 করে অক্সিজেন 2 মাইনাসে ইলেকট্রন হচ্ছে আমার 10টা। ঠিক আছে, এবং এই যে দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ এ 10টা ইলেকট্রন, ঠিক আছে, আবার অক্সিজেন 2 মাইনাসেও 10টা ইলেকট্রন, এজন্য এদেরকে বলা হবে আইসো ইলেকট্রনিক। কি বলে এদেরকে ভাই? আইসো ইলেকট্রনিক কম্পাউন্ড। ওকে, কি বলছে? এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করে? তাহলে দেখো শক্তির বিকিরণ যদি ঘটে তাহলে শক্তি ছেড়ে দিলে নিচু শক্তির স্তরে আসবে, তাহলে কে এল এম এন। তাহলে শক্তি ছেড়ে দিলে ওকে অবশ্যই নিচুতে যাইতে হবে, তাহলে এল থেকে কে তে যাইতে পারবে। ঠিক আছে, আর শক্তি শোষণ করলে এখানে বা এখানে যাবে। ঠিক আছে, ওকে। ক্রোমিয়ামের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? তাহলে ক্রোমিয়ামের কে এল এম এন, তাই না? তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তো আমরা করে আসছি। এই যে হচ্ছে ক্রোমিয়াম, তাই না? এটা হচ্ছে ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের দেখো কে এল এম এন, কে এল এম এন। তাহলে এম মানে হচ্ছে থার্ড অরবিটাল, সরি মানে থার্ড অরবিট বা শক্তি স্তর। তাহলে থার্ডে কয়টা আছে দেখো তো? 6 আর 2 8, 8 আর 5 13, তাই না? তাহলে টোটাল ইলেকট্রন আছে কয়টা? 13টা এম এ। এই যে 6 আর 2 8, 8 আর 5 13। হায় হায় রে, কত উপরে চলে গেল দেখো দেখি, অন্য চ্যাপ্টারে চলে গেছে। হাই হাই হাই, কি একটা অবস্থা। ওকে, কয়টা ইলেকট্রন আছে? 13টা, তাই না? তারপরে কি? Fe3+ আয়নে এম শেলে কয়টা ইলেকট্রন আছে? সো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। ও, এটা কার জন্য প্রযোজ্য? দেখো ND5 N+1s, তাহলে এটা দেখো যে 3D5 4s1, ভালো করে খেয়াল করে দেখো তো এটা ক্রোমিয়ামের কিনা। এটা হচ্ছে ক্রোমিয়ামের। হ্যাঁ, খেয়াল করে দেখো নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? পূর্ণ, অর্ধপূর্ণ? সম্পূর্ণ অর্ধপূর্ণ না, তাহলে বাদ। সম্পূর্ণ অর্ধপূর্ণ না, তাহলে বাদ। সম্পূর্ণ অর্ধপূর্ণ না, তাহলে বাদ। অর্ধপূর্ণ রাইট, অর্ধপূর্ণ রাইট। তাহলে এইটা আমার সব থেকে সুস্থিত। হয় সম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ, এই দুইটা হইলে সুস্থিত হবে। এটা অর্ধপূর্ণ না, অর্ধপূর্ণ না, অর্ধপূর্ণ না, তাহলে বাদ, সব বাদ। ওকে, একটি কোন মোলের একটি পরমাণুর ভর এত। তো ভাই দেখো আপেক্ষিক পারমাণবিক ভর বের করা খুবই ইজি। তুমি এই জিনিস যেটা পাইলা এইটাকে কত দিয়ে ভাগ করবা জানো? এই সব যেটা দেওয়া থাকবে একটি পরমাণুর ভর, এটাকে ভাগ করো 1.66 × 10⁻⁻, এটা 23 ছিল না? তাহলে এটাকে ভাগ করবা -24 দিয়ে। ঠিক আছে, তো আই গেস এটা 27-এর কাছাকাছি আসবে। একটু করে দেখি, 4.482 × 10⁻⁻23 ডিভাইড বাই 1.66 × 10⁻⁻24, 27। ঠিক আছে, এভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। ওকে, সো দেখো আমরা কিছু সিকিউ দেখি। ভর সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা। নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। 7টি প্রোটন রয়েছে, 7টি প্রোটন রয়েছে। আসলে প্রোটন নাম্বার চেঞ্জ হইলে মৌল চেঞ্জ হয়ে যায়, প্রোটন চেঞ্জ হইলে মৌল চেঞ্জ হয়ে যায়। প্রোটন হচ্ছে সবসময় আইডেন্টিক্যাল, কোনো দুইটা মৌলের প্রোটন নাম্বার কখনোই সেম হইতে পারে না। তুমি সবগুলো দেখবে, ইলেকট্রন সেম হইতে পারে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে সেম হয়ে যেতে পারে, বাট প্রোটন নাম্বার কখনোই চেঞ্জ হবে না। প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, এজন্য এটাই তার মেন পরিচয়। হ্যাঁ, 7 বললেই বুঝতে হবে এটা হচ্ছে নাইট্রোজেন। এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে দেখো ভাই, এটা হচ্ছে এ চিত্র, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। ঠিক আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে এই ইলেকট্রনটা, এটা 2 নাম্বার শক্তি স্তরে আছে, তাহলে এন এর মান হচ্ছে গিয়ে 2। তাহলে কৌণিক ভরবেগ, তাহলে ভাই এটা কি করে দিতে হবে? mvr = nh ডিভাইডেড বাই 2π। তাহলে এন এর মান কত? 2, এইচ এর জায়গায় এইচ এর মান রেখে দাও, 2 × π। ঠিক আছে, 2 2 কেটে যাবে, তাহলে h ডিভাইডেড বাই পাই। h কত? 6.626 × 10⁻⁻34। পাই কত ভাইয়া? 3.1416। এটা ক্যালকুলেট করে যত ভ্যালু আসবে তত। এককটা খালি মনে রাখবা, কেজি
মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে, এত একক। কেজি মিটার পার সেকেন্ড, আর এটা মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, তুলনামূলক আলোচনা, ঠিক আছে। তো ভাই দেখো, যেখানে শক্তি স্তরগুলো নির্দিষ্ট, এটা হচ্ছে গিয়ে বোর মডেল, আর এইটা হচ্ছে গিয়ে ভাই রাদারফোর্ড মডেল, ঠিক আছে। তো আমরা যদি একটু তোমাদেরকে একটু বলে দেই, এগুলো যদিও স্পুন ফিডিং, মানে মুখে তুলে খাইয়ে দেওয়া, বাট তারপর আমি এটা করছি। দেখো, রাদারফোর্ড, ঠিক আছে। তো এর ভিত্তি ছিল হচ্ছে বলবিদ্যা, এই মডেলের ভিত্তি ছিল বলবিদ্যা, আর এই মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, কোয়ান্টাম। এখানে কি করা হয় বলতো, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটা বর্ণালী ব্যাখ্যা করে, বর্ণালী ব্যাখ্যা করে। তারপরে এখানে কৌণিক ভরবেগ নিয়ে কোনো কথা নাই, কৌণিক ভরবেগ নিয়ে কথা নেই, এখানে কৌণিক ভরবেগ নিয়ে কথা আছে, কৌণিক ভরবেগ নিয়ে কথা আছে, তাই না। এখানে আলফা কণা বিচ্ছুরণ করা হয়, এখানে আলফা কণা বিচ্ছুরণ করা হয় নাই। সো এভাবেই তোমরা আরো অনেক কিছু বলতে পারো। এখানে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, এখানে সৌরজগতের সাথে তুলনা করা হয়নি। ওভারঅল মিলায়ে আমার বোর পরমাণু মডেলটা একটু আপডেটেড রাদারফোর্ডের থেকে, এবং বেটার ভার্সন। ওকে, আচ্ছা চলো অষ্টক তত্ত্বটি লিখো, পরে দেখবো ক্যালসিয়ামকে কেন মিরখাত ধাতু বলা হয়, পরের অধ্যায়ে দেখবো। পি কিউ আর তিনটি মৌল যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যথাক্রমে 21, 29, 18। তো এটা হচ্ছে আমাদের 4th চ্যাপ্টারে আমরা দেখব, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় 4th চ্যাপ্টারে আমরা দেখব, ঠিক আছে। কিউ এবং আর উভয় মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে কি না। কিউটা হচ্ছে কপার, ঠিক আছে, আর 18টা হচ্ছে কি বলতো, আর্গন। তো আমরা জানি যে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে না, তাই না, কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে না। আমরা কোথায় দেখেছি বলতো ভাই, আমরা এই যে এখানে দেখেছি, আমরা এইখানে দেখেছি কপারের ইলেকট্রন বিন্যাসে দেখো নরমালি 3d10 4s2 হওয়ার কথা, বাট না, এটা না হয়ে এখানে 10 বানাই দিতে হয়, এখানে 1 বানাই দিতে হয় স্থিতিশীলতা অর্জনের জন্য। কারণ পূর্ণ অর্ধপূর্ণ, স্থিতিশীল, পূর্ণ অর্ধপূর্ণ না, মানে একটা স্থিতিশীল, এটা স্থিতিশীল না, বাট এখানে দুইটাই স্থিতিশীল, এই জন্য এটা ব্যতিক্রম। বাট তুমি যখন হচ্ছে আর্গনের করবা, আর্গনের আসলে সেম, মানে আর্গনের আসলে ব্যতিক্রম না, ঠিক আছে। তো আর্গনেরটা খালি আমি করে দেই, দেখো আর্গনেরটা যদি করি, তাহলে আর্গন হচ্ছে গিয়ে ভাই 18, আর্গন কত 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই না। তো এখানে আসলে নর্মাল, মানে এখানে কোনো ব্যতিক্রম নাই। বাট কপারের ক্ষেত্রে যখন আমরা করি, তখন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s, 3d10 বানাই দিতে হয়, 4s1 রাখতে হয়, ঠিক আছে। এই জায়গাটাই হচ্ছে ব্যতিক্রম। ওকে, তারপরে চলো ক্ষার ধাতু কাকে বলে, পরের অধ্যায়ে ব্যাপন নিঃসরণ বি হতে শেষ শক্তি স্তরের অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। বি কত ভাই, 3 নাম্বার শক্তি স্তর, এটা 3 নাম্বার শক্তি স্তরের কি অরবিটাল সংখ্যা। তো দেখো ভাই n ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এল এর মান কত, হ্যাঁ, তাহলে এল এর মান হবে 0, 1, 2। এল এর মান যদি 0 হয়, তাহলে ডি এর মান কত হবে, সরি এম এর মান কত হবে, এম এর মান হবে 0। এল এর মান 1 হইলে এম এর মান হবে -1, 0, +1। এল এর মান 2 হইলে এম এর মান হবে গিয়ে -2, -1, 0, +1, +2। তাহলে এখানে টোটাল অরবিটাল কয়টা, এখানে টোটাল অরবিটাল একটা, এখানে অরবিটাল
3টা, আর এখানে অরবিটাল কয়টা? 1 2 3 4 5টা। তাহলে টোটাল অরবিটাল কয়টা? টোটাল হচ্ছে 1 + 3 + 5, 9টা। এক একটা অরবিটালে ইলেকট্রন ধরে কয়টা? 2টা করে। তাহলে টোটাল ইলেকট্রন 9 × 2 18। এখন তোমার কাছে মনে হইতে পারে যে তুমি 2n² করে দিতে পারো, যে 2n², যে n এর মান হচ্ছে 2 × n এর মান 3², তাহলে 2 × 9 দিয়ে 18। বাট এটা করলে তুমি 0 পাবা, কারণ এটা তো ভাই সহজ জিনিস, এটা এমসিকিউ তুমি করতে পারো। তোমাকে এইভাবে কোয়ান্টাম নাম্বার দিয়ে করে দেখাই দিতে হবে। সো এই সিকিউটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমি থিওরি আলোচনা করে আসছি ভালো করে। উদ্দীপকের যে মডেলটি অপর মডেলটির সীমাবদ্ধতাকে নির্দেশ করে, এই মডেলটা এটা কি দেখো তো, যে ম্যাক্সওয়েল বলেছিল। ম্যাক্সওয়েল কি? উদ্দীপকের যে মডেলটি অপর মডেলটির সীমাবদ্ধতাকে নির্দেশ করে সে মডেলটিকে ব্যাখ্যা করো। তাহলে এই ম্যাক্সওয়েলটা কার সীমাবদ্ধতাকে নির্দেশ করে? রাদারফোর্ডের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। তাহলে রাদারফোর্ডকে নিয়ে কথা বলতে হবে তোমার এখানে, বোঝা গেল? ওকে, প্রকৃত ভর কত? হ্যাঁ, 9.11 × 10⁻⁻31 কেজি। ওকে, সো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, এই জিনিসটা খুবই ইজি, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট, বাকিগুলো তোমরা পারবা আসলে। হ্যাঁ, এটা পারবা। তো দেখো ভাই, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, এই ম্যাথটাই করাইতে চেয়েছিলাম। একটা হচ্ছে 99.76%, অক্সিজেনের যেটা 17 সেটা হচ্ছে গিয়ে 0.037%, ঠিক আছে। আর অক্সিজেনের যেটা 18 সেটা বলে না দিলেও হয়তো 100 থেকে এই দুইটা যোগ করে বাদ দিলেই হবে, 0.204%। ওকে, তাহলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ঠিক আছে, তো আমরা MW এভাবে লিখলাম, খুবই সিম্পল ভাই। এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, 16 × 99.76 প্লাস 0.037 × 17 প্লাস 0.204 × 18 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে 100, কারণ হ্যাঁ এভাবে করে ফেলবা, ঠিক আছে। তাহলে তুমি যদি এটা করো 16, দেখো 16 আসে কিনা। চলো, 16 × 99.76 প্লাস 0.037 × 17 প্লাস 0.204 × 18 ডিভাইডেড বাই 100, 16.00, ঠিক আছে। সো এটা কিন্তু আসে 16। তো এইভাবে তুমি এই ম্যাথটা করে ফেলতে পারো, ঠিক আছে, বেশ সুন্দর একটা ম্যাথ। সো থার্ড চ্যাপ্টার নিয়ে আর কিছু বলছি না আমি, ঠিক আছে। থার্ড চ্যাপ্টারের এগুলা তোমাকে এখন পারতে হবে, খুবই সহজ জিনিস, ঠিক আছে। এবং এই ম্যাথটা তোমাদের আমি করতে বলছি যে ব্যাসার্ধ এত অ্যাংস্ট্রম, সো অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে যেতে হবে 4.77 × 10⁻⁻10 মিটার। তো এটা তোমার আর দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রনের গতিবেগ, তাহলে ভি চেয়েছে, এরকম একটা ম্যাথ করিয়েছিলাম না, ভি ইকুয়াল টু কি? NH ডিভাইডেড বাই 2πmr, ঠিক আছে। তাহলে তুমি খালি কি বের করবা? এনটা বের করতে পারলেই তোমার হবে সর্ববহিস্থ কক্ষপথে, ঠিক আছে। এই তো, ঠিক আছে। এক্স কি? এই যে দেখো x4 দেওয়া আছে, এটা নিয়ে একটু মাথা ঘামাবা। এটা হচ্ছে P4, পি সবসময় 4 হবে, তাহলে এটা ফসফরাস, ঠিক আছে। এটা তাহলে কি? ফসফরাস। ওকে, তো তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটা আশা করি তোমাদের ক্লিয়ার, এবং এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, এখন তোমাকে এই চ্যাপ্টারটা নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি এই চ্যাপ্টারে ভালো করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে যাই।